আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো জুলজি চ্যাপ্টার 3 এর লেকচার 1 এ আমরা এই পর্যন্ত ছিলাম যে যে পৌষ্টিকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়, একটা পৌষ্টিক নালী আর পৌষ্টিক গ্রন্থি। সেখানে আমরা পড়ছিলাম যে ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত, ক্ষুদ্রান্ত যার দৈর্ঘ্য কত প্রায় 6 থেকে 7 মিটার। আর ক্ষুদ্রান্তের কয়টি অংশ? 3টি অংশ, ডিউডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এখন এই জায়গায় কেমনে মনে রাখবো? ডিজে ডিজে ইলিয়াস, এইভাবে না, ডি তে হলো ডিউডেনাম, জে তে হলো জেজুনাম আর ইলিয়াস তে হলো ইলিয়াম। এইভাবে মনে রাখতে পারি। মেডিকেল 16 17 আসা কোশ্চেন এটা। আর এই ক্ষুদ্রান্ত মানে ক্ষুদ্রান্ত, এটা ইন্টারেস্টিং বিষয় হলো যে বৃহদন্ত্রের দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার, কিন্তু ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত 6 থেকে 7 মিটার। তাহলে এটা অনেক বড় দৈর্ঘ্য আর একটা ছোট দৈর্ঘ্য। এখন এই যে ক্ষুদ্রান্ত অনেক বড় দৈর্ঘ্য, এটা ক্ষুদ্রান্ত বলতে হলো এই যে চিকন, আর বৃহদন্ত্র হলো কি এই যে বৃহদন্ত্র, বৃহদন্ত্র মানে এই যে সবুজ কালার যেটা, এটা মানে দেখতে মানে প্রস্থ আর কি বড়, যার নাম যার কারণে নাম দেওয়া হয়েছে বৃহদন্ত্র। আর ক্ষুদ্রান্ত হলো চিকন, যার কারণে ক্ষুদ্রান্ত দেওয়া হয়েছে। আর যার দৈর্ঘ্য কত 6 থেকে 7 মিটার এবং বৃহদন্ত্রের দৈর্ঘ্য কত 1.5 মিটার। সো এটা কিন্তু মেডিকেল এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ আর কি। এই যে সো এই পর্যন্ত। আর এই পাকস্থলীর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং প্রস্থ কত 15 সেন্টিমিটার। এটা এটা তারপরে দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 মিটার আর হলো দৈর্ঘ্য 1 থেকে 1.5 মিটার। এটা এই তিনটা এমসিকিউ প্রায় মানে সচরাচর আসে আর কি। তো একটু গ্ল্যান্ড গুলো দেখে রাখি। প্যারোটিড গ্ল্যান্ড হলো এই যে জায়গায় কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ড, এটা গোলবিল কমন পয়েন্ট। এবং এই যে জায়গায় আমরা খাদ্য খাওয়ার পরে যে জায়গা দিয়ে আসে সেটা হলো অন্ননালী বা গ্রাসনালী। আসার পরে এটা হলো পাকস্থলী, এটা পাকস্থলী। আর এই পাকস্থলীর ঠিক বাম পাশে, সরি, একজন মানুষের সামনে থেকে দেখলে এটা ডান পাশে। সবকিছু আমরা ইমাজিন করব যে এই যে আমি যে মানে ডিভাইসের সামনে দাঁড়িয়ে আছি, তার আমার ডান হাত অন্য লোকের বাম হাত, মানে আমার সামনে যে থাকা লোক তার বাম হাত, আর আমার বাম হাত অন্য লোকের ডান হাত। তার মানে যেহেতু আমার বাম পাশে এটা অবস্থিত, তার মানে অন্য লোকের সেটা ডান পাশে অবস্থিত। তাহলে যকৃৎ এই পাকস্থলীর কোন পাশে? ডান পাশে অবস্থিত। তার নিচে যকৃতের পরে আমরা জানি যকৃৎ থেকে পিত্ত রস উৎপন্ন হয়। তাহলে এই যে পিত্ত রসে এই জায়গায় পিত্তথলি আছে, পিত্ত রস এই জায়গায় জমা থাকে। তারপরে এদিকে পিত্ত রস আসে, আর এই যে এটা হলুদ কালার যেটা, এটা অগ্ন্যাশয়। তারপরে এই যে পাকস্থলী যাওয়ার পরে আমরা জানি তো এটা ক্ষুদ্রান্ত শুরু হলো। তাহলে এই যে বাঁকা যে অংশ এটা হলো কি ডিউটেনাম। ডিজে ইলিয়াস, তাহলে ডিজে মানে ডিউটেনাম। তারপরে কি জেজুনাম, জেজুনাম মানে যে মানে ডিজে, যে মানে জেজুনাম। তাহলে এই যে এই অংশ মানে একটা এস এর মতো আর কি। এই যে ছোটবেলা আমরা এরকম এস লিখতাম। তো এইটুকু অংশ হলো ডিউটেনাম আর এইটুকু অংশ কি জেজুনাম। তারপরে বাকি অংশ যেগুলো আছে এই যে এইটুক, এগুলো কি ইলিয়াম। তারপরে ইলিয়াম, তাহলে ক্ষুদ্রান্ত শেষ। এখন আসে বৃহদন্ত্র। বৃহদন্ত্রের এটাকে বলা হয় সিগমা, সিকাম। আর নিচে একটা অ্যাপেন্ডিক্স আছে, ওই যে আমরা যে বলি যে অ্যাপেন্ডিক্স সাইডে ব্যথা। তো এই অ্যাপেন্ডিক্সের ভিতরে যদি কোনো পদার্থ গিয়ে যদি কোনো সমস্যা বা কোনো পদার্থ যদি ঢুকে পড়ে, ঢুকে পচে তারপরে একটা ব্যথার সৃষ্টি করে, তখন তাহলে অ্যাপেন্ডিসাইডের ব্যথা বলি। এখন বিষয় হলো যে অ্যাপেন্ডিসাইড ব্যথা হলে অ্যাপেন্ডিক্স যে অংশটুকু আছে সেটা কেটে ফেলে দেওয়া যায়। এটা মানে দেহের জন্য অতটা জরুরি না। তবে কিছু কাজ আছে, আল্লাহ তাআলা কোনো কিছু কাজ ছাড়া তৈরি করেন নাই। সো এটা, তবে এটা মানে ফেলে দিলেও শরীরে তেমন আহামরি সমস্যা নেই। তাহলে এটা হলো সিকাম। সিকাম, তারপরে হলো এটা হলো ঊর্ধ্বগামী কোলন। সিকামের পরের অংশ কোলন, ঊর্ধ্বগামী, যেহেতু উপর দিক উঠছে, ঊর্ধ্বগামী কোলন। তারপরে এদিকে আসলে যেহেতু প্রস্থ বড়, যার কারণে এটার নাম দেওয়া হয়েছে অনুপ্রস্থ কোলন। তারপরে আবার এটা যেহেতু নিচের দিক নামছে এই সবুজ অংশ, তার মানে নিম্নগামী কোলন। মানে এই জায়গা থেকে কোলন শুরু আর কি। কোলনের 3টা অংশ, একটা ঊর্ধ্বগামী আর একটা নিম্নগামী আর একটা অনুপ্রস্থ। মানে ধরতে গেলে একটা দুই পাশে দুই
মানে ব্রিজের পার আর এটা মাঝখানে একটা ব্রিজ আর কি, এরকম করে মনে রাখতে পারো। তাহলে নিম্নগামী কোলন, কোলনের পর পর আসার পরে এটা হলো সিগময়েড কোলন, এই যে এই অংশটুক এই অংশটুকে কি বলা হয় সিগময়েড কোলন। তারপর নিচের দিকে গেলে এদিকে হলো পায়ু, আর এদিকে হলো পায়ুপথ, যেদিক দিয়ে মানে মাল আর কি বের হয়ে যায়। তো আলটিমেটলি আমরা মানে এই পরিপাক বা পুষ্টিতন্ত্রের ভিতরে যে যে অংশটুকু মানে পরিচয় পাওয়ার কথা, আর এই যে সাবলিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল মানে আমরা জানি কি আমরা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, আর লিঙ্গু মানে জিহ্বা, মানে জিহ্বা। লিঙ্গুয়াল মানে হলো জিহ্বা সম্পর্কিত, তাহলে জিহ্বার নিচে যেগুলো থাকে তাহলে হলো সাবলিঙ্গুয়াল গ্রন্থি। আর মেন্ডিবুলার হলো এই যে যে আমাদের নিচের চোয়াল আছে, নিচের চোয়ালের ভিতরে নিচে মানে দাঁতের পাটির নিচে নিচের চোয়াল যে আছে এই চোয়ালের নিচে আর কি যে অংশটি থাকে, গ্রন্থি থাকে, সেটা হলো মেন্ডিবুলার গ্রন্থি। আশা করি বুঝতে পারছো। সো এই পুরাটুক পৌষ্টিক নালীর মানে বিভিন্ন অংশ আর কি, যেগুলো আসলে বিভিন্ন কাজ করে মানবদের বা হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেমে। পরের অংশে আমরা যদি যাই, যে মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্যের পরিপাক নিম্নোক্ত 6টি ধাপে সম্পন্ন হয়। এখন মানুষের পৌষ্টিক নালীতে বিভিন্ন ধরনের জটিল খাদ্য, আমরা তো জটিল খাদ্যই খাই, সেটা পরিপাক হয় 6 ধাপে। প্রথমত কি, যে খাদ্য ও পানি গলাধঃকরণ। গলাধঃকরণ মানে আমরা এই যে মুখের ভিতরে এই দিক দিয়ে আমরা কি খাদ্য গলাধঃকরণ করতেছি, মানে ভিতরে নিয়ে যাচ্ছি। তারপরে হলো কি গলাধঃকরণ, তারপরে কি জিহ্বা দিয়ে আমরা চাবাই, চাবানোর পরে আমরা কি যাই পৌষ্টিক নালীতে খাদ্যের সঞ্চালন। পৌষ্টিক নালী মানে কি, এই যে এটা একটা ধরনের পৌষ্টিক নালী না, এই যে পৌষ্টিক নালী, এই যে মুখছিদ্র, তারপরে মুখগহ্বর, গোলবি, লন্ডননালী, পাকস্থলী, এগুলো সব তো পৌষ্টিক নালী। একটা নালী না, এই যে এই নলটা একটা গেছে, এই নল মনে করো যে এদিক দিয়ে যায়, এটাও তো একটা নল, নলের ভিতরে যায় ঘুরে ফিরে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে এই যে এদিক দিয়ে মনে করো হাগু বাড়ায় পড়ছে আর কি। বাংলা ভাষায় যাকে বলে আর কি। সো তারপর পৌষ্টিক নালী খাদ্য সঞ্চালন হলো মুভমেন্ট অফ ফুড অ্যালং দ্য এলিমেন্টারি ক্যানাল। তো খাদ্যের যান্ত্রিক পরিপাক, মেকানিক্যাল ডাইজেশন, মানে এই নলের ভিতরে আওয়ার পরে মানে খাদ্যের যান্ত্রিক পরিপাক হয়, মানে খাদ্য কি চাপা দেয়, মানে কি খাদ্য সংকোচন প্রসারণ মানে চাপ দেয় আর কি, যার কারণে খাদ্য ভেঙে মেকানিক্যাল ডাইজেশন মানে কি খাদ্য, ওই যে ইটের গুঁড়ার কথা বলছিলাম, যে ইট ভেঙে যেভাবে ইটের মানে মেশিনের ভিতরে ইট দিলে যেমন ক্ষুদ্র 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 টুকরায় পরিণত হয়, তো সেই পরিপাক বা ক্ষুদ্র টুকরায় যে পরিণত হওয়ার পরিপাক সেটা হলো যান্ত্রিক পরিপাক। এবং তারপরে কি যান্ত্রিক পরিপাক হওয়ার পরে এই যে এই দিক থেকে আসার পরে এই যে পাকস্থলীতে আমাদের রাসায়নিক পরিপাক হবে। কিভাবে রাসায়নিক পরিপাক হবে, পাকস্থলীতে বিভিন্ন এনজাইম খরিত হবে, এই সেল গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক রস বা এই সেল খরিত হবে, এবং বিভিন্ন এনজাইম যেমন পলিপেপটাইড এনজাইম যেগুলো আছে সেগুলোকে সক্রিয় করবে। সো সেটা হলো কি রাসায়নিক পরিপাক। তারপরে পরিপাকিত খাদ্য পানি পরিশোষণ। খাদ্য পানি পরিশোষণ মানে এই যে এদিক দেওয়ার পরে যেহেতু খাদ্য মানে মোটামুটি শোষিত, ডিউটেনামে আসে আরো পরিপাক হবে, আরো বিভিন্ন এনজাইমের পরিপাক হবে, হওয়ার পরে সেগুলো কি অ্যাবজর্ব করে কি রক্তের মাধ্যমে নিয়ে যাবে প্রথমে কোথায়, যকৃতে একটা নর্মাল আমরা যে গ্লুকোজ, তারপরে ভিটামিন, তারপরে গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন কিছু যেগুলো আমরা শরীরের জন্য রেগুলার রেঞ্জ, সেই রেঞ্জ অনুযায়ী যকৃৎ কি করবে, রেঞ্জ অনুযায়ী রক্তে রেখে তারপর কি সেই রক্ত পরিশোষণ করে পুরো বডিতে বা আবার সার্কুলেশন করবে, বা মানে গ্লুকোজের পরিমাণ ঠিক রাখবে। তাহলে পানি পরিশোষণ করলাম, এমনকি তারপরে যে আমরা যে খাইলাম সব খাদ্য কি আমাদের শরীরের জন্য কাজে লাগবে? না, কাজে লাগবে না। কারণ সব খাদ্য যদি কাজে লাগতো তাহলে তো মানুষ মনে করো যে কোনো কথা নাই, তাহলে আর মানে পায়খানা করতে রাখা হইতো না, বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় যাকে বলে। তো তখন এই যে আমরা যেহেতু অপ্রাচ্য অংশ বা মানে মানে যেগুলা আসলে বের করে মানে অব্যবহৃত অংশ, সেগুলো কি আমাদের বডি থেকে মানে বাথরুমের মাধ্যমে মানে নিষ্কাশন হয়, বা অপ্রয়োজনীয় অংশটুকু নিষ্কাশিত হয় আর কি। এখন বিষয় হলো যে মানুষ সর্বভোগ প্রাণী, এটা এটা একটা এমসিকিউ, এটা মনে রাখবা সবসময় যে মানুষ কি সর্বভোগ, বা ইংলিশ টার্মটা মনে রাখো,
এই কি এটা কি অমনিভোরাস, বা ইংলিশে একটু কম পারি, তারপর এটা অমনিভোরাস এরকম উচ্চারণই বা অন্য কোনো উচ্চারণ হতে পারে। তো যাই হোক, মানুষ সর্বভোগ এটা মনে রাখবা। যেহেতু উদ্ভিদ ও প্রাণীজ উভয় ধরনের খাদ্যেই এরা গ্রহণ করে। যেহেতু প্রাণী মানে কি, প্রাণীর কয় প্রকার, দুই প্রকার, একটা উদ্ভিদ আর একটা প্রাণী। মানে পদার্থ কয় উদ্ভিদ আর একটা প্রাণী, তাই না? তো এখন মানে জীবন আছে তারাই তো প্রাণী। এখন প্রাণী তো দুই ধরনের, একটা উদ্ভিদ আর একটা কি, মানে প্রাণীজ বিষয় আর কি যারা। এখন বিষয় হলো যে যাদের প্রাণ আছে তারাই তো প্রাণী। এখন যেহেতু তারা উদ্ভিদও খায়, প্রাণী মানে প্রাণীর জিনিসও খায়, উভয় উভয় ধরনের খাদ্যই খাবার খায়। তো থাকে, তার কারণে কি মানুষ কি সর্বভোগ। এদের খাদ্য তালিকায় 6টি খাদ্য উপাদান রয়েছে। এই যে এটা দাগ করা, মানে মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। কি কি? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, আর এটা কি পানি। ভিটামিন, খনিজ লবণ, পানি কোষে সরাসরি গৃহীত হওয়ায় এগুলো কি পরিপাকের প্রয়োজন হয় না। এই যে এই বিষয়টা, এই লাইনটা আরো একটু ইম্পর্টেন্ট, যে আমরা 6টি জিনিস গ্রহণ করি। এটা শর্করা, আমিষ, স্নেহ জাতীয় পদার্থ, তারপর কি ভিটামিন, খনিজ লবণ ও পানি। এখন এই ভিটামিন, খনিজ লবণ ও পানি কি কোনো পরিপাক লাগে না, এরা সরাসরি কি দেহের বিভিন্ন পরিপাকের প্রয়োজন হয় না, বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে। তো সঠিক পরিমাণ শর্করা, আমিষ, স্নেহদ্রব্য, ভিটামিন, খনিজ লবণ ও পানি দিয়ে গঠিত যে খাদ্য কোনো ব্যক্তির স্বাভাবিক পুষ্টি ও প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাকে কি সুষম খাদ্য বলে বা ব্যালেন্সড। এটা আমরা পড়ছি ক্লাস 5 থেকেই, এটা পড়ি যে সঠিক পরিমাণ, মানে 6 ধরনের যে খাদ্য তালিকায় যে খাদ্য রয়েছে বা পুষ্টি রয়েছে, খাদ্য পুষ্টি রয়েছে, সেগুলো কি সেই মানে পরিমাণ মতো যে শক্তি সরবরাহ করে, মানে পরিমাণ মতো খাইলে যে শক্তিটা পাওয়া যায় সেটা কি মানে সেই খাবারটাকে কি বলে? সুষম খাবার বা ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েট আর কি বলে। তো বিষয় হলো যে মানে কি কি পরিমাণ আসলে এটাও একটু ইম্পর্টেন্ট। এই যে দাগ দেওয়া আছে মেডিকেল এডমিশনের জন্য ইম্পর্টেন্ট, যে শতকরা শর্করা পরিমাণ 415 থেকে 600 গ্রাম। এগুলোর কাজ কি? দেহে তাপ শক্তি উৎপাদন ও দেহে কর্ম ক্ষমতা বৃদ্ধি। এটা এগুলা ইম্পর্টেন্ট কিন্তু। তাপ শক্তি উৎপাদন ও দেহে কি কর্মক্ষমতা বৃদ্ধি। আমিষ বা প্রোটিন, প্রোটিন আমরা জানি আমাদের দেহের বেশিরভাগ অংশ প্রোটিন দিয়ে গঠিত। কারণ মানে আমাদের দেহে মানে সবকিছুই প্রোটিন আর কি। ধরা গেলে যে মাংস থেকে শুরু করে যেগুলো আছে বেশিরভাগই প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন কতটুকু পরিমাণ প্রয়োজন? 100 থেকে 150 গ্রাম। দেহের বৃদ্ধি, কোষ গঠন, এই যে আমরা যেহেতু যেহেতু কোষ গঠন মানে কোষ, আমাদের দেহে তো সবকিছু কোষ দ্বারা গঠিত, তার মানে কি আমাদের পুরো বডি কি প্রোটিন দ্বারা গঠিত। এবং কি কোষ গঠন হলে পরে সেটা কি দেহের বৃদ্ধি, আলটিমেটলি দেহের বৃদ্ধি করবে। এবং ক্ষয়পূরণ, যেহেতু কোষ প্রোটিন দ্বারা গঠিত, যার কারণে ক্ষয় তো কোষ দ্বারাই করবে, যার কারণে ক্ষয়পূরণ করবে আমিষ, সেটাও স্বাভাবিক। এনজাইম ও হরমোন উৎপাদন, এনজাইম এবং হরমোন ওয়ান টাইপ অফ প্রোটিন। তার মানে ওয়ান টাইপ অফ প্রোটিন যেহেতু, তার মানে এনজাইম ও হরমোন কি উৎপাদন করতে সাহায্য করবে। স্নেহ বা যার কারণে লিপিড, সেটা খুব অল্প পরিমাণ প্রয়োজন, 50 থেকে 55 গ্রাম। তাপ শক্তি উৎপাদন ও স্নেহের তাপ নিয়ন্ত্রণ, এদের কাজ আর কি। ভিটামিন, ভিটামিন দেখো কত পরিমাণ প্রয়োজন, 5500 থেকে 5600 মিলিগ্রাম ভিটামিন, এত পরিমাণ প্রয়োজন, মানে মিলিগ্রাম প্রয়োজন। পুষ্টি ও বৃদ্ধিতে, পুষ্টি মেন কথা হলো যে আমরা জানি ভিটামিন খেলে পুষ্টি হয়। এটা তো ছোটবেলায় তো কয় যে পোলাপান করে ডিম দুধ খাওয়ায়, যাতে ডিম তো আমিষ, কিন্তু মানুষকে দুধ খাওয়াতে বলে, যে দুধ খাইতে ভিটামিন জাতীয় জিনিস খাওয়াতে বলে, যে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ানো। রোগ প্রতিরোধ ক্ষমতা, কারণ কি ছোটবেলা আসলে বাচ্চা যারা আছে, যেমন একবারে ছোটবেলা গরুর দুধ খাওয়ানো উচিত না। সেটা মায়ের যে আল্লাহ তাআলা প্রদত্ত দুধ আছে সেটা, মানে তরল পদার্থ, সেগুলা খাওয়াই উচিত। কারণ গরুর দুধ খাওয়ানো উচিত কখন? যখন ছেলেটা বছর 3 থেকে বা 4-5 বছর যখন হবে তখন খাওয়ানো উচিত, মানে যখন তাদেরকে হজম করার ক্ষমতা হবে আর কি। এর আগে আল্লাহ তাআলা প্রদত্ত আহ, যে ভিটামিন বা দুধ তরল পদার্থ আছে সেটাই মায়ের মানে মায়ের যে খাবার আল্লাহ তাআলা দিয়ে দিছে সেই জায়গা থেকে খাওয়ানোই ভালো। কিন্তু গ্রামে আসলে এটা
গ্রামে হয় কি, গ্রামে এটা একটা কুসংস্কার হয়ে গেছে আর কি, যে বাচ্চা হওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে মায়ের দুধ না খিলিয়ে মানে গরুর দুধ খাওয়ানো হয়, সেটা আসলে ঠিক না। তো 5,500 থেকে 5,600, তাহলে এমসিকিউ আমরা যদি বলি তাহলে আমাদের কত প্রয়োজন হচ্ছে, শর্করা হচ্ছে, আমিও মুখস্থ করি তোমরা মুখস্থ করো। তো এমসিকিউ এ শর্করা হচ্ছে 415 থেকে 600 গ্রাম, 415 থেকে 600 গ্রাম শর্করা। আমিষ কত, 100 থেকে 150 গ্রাম। এবং যেহেতু স্নেহ, যেটা মানে আমাদের ফ্যাট তৈরি করে বা লিপিড, সেটাকে অত্যন্ত পরিমাণ খুব কম খাওয়া প্রয়োজন, যেমন 50 থেকে 55। কিন্তু আমরা এই স্নেহ দ্রব্যটাই বেশি খাই, যেমন খাদ্যের তেল, সয়াবিন তেল, সেগুলো কি আমরা খুব বেশি খাই। এটা খুব কম খাওয়া উচিত, এবং কি বেশি খাওয়ার কারণে আমাদের হার্টের বিভিন্ন সমস্যা হয়, ফ্যাট হয়ে যায়, এরকম আর কি। কিন্তু ভিটামিন জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অনেক বেশি খেতে হবে, কারণ 5,500 গ্রাম থেকে 5,600 গ্রাম পর্যন্ত, মিলিগ্রাম পর্যন্ত খেতে হবে। এখন খনিজ লবণ বা ম্যাটেরিয়াল, মিনারেল, খনিজ লবণ কত, 8 থেকে 10 গ্রাম, স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করা তাদের প্রধান কাজ। এবং পানি তো দিনে পরিমাণ 2 থেকে 3 লিটার খেতেই হবে। কিন্তু আমরা পানি খুব কম পরিমাণ খাই, আমি নিজেও একটা অভ্যাস আছে যে পানি খুব কম পরিমাণে খাই। একটু পানি খাওয়ার কথা মনে হলো, যার কারণে একটু পানি খেয়ে নিই। তাহলে প্রোটোপ্লাজমকে পানির কাজ কি, প্রোটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখা এবং কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। আমরা জানি প্রোটোপ্লাজম কি, প্রোটোপ্লাজম হলো যে কোষের ভিতরে যে নরম ঝিল্লির মতো অংশ আছে, সেটা সম্পূর্ণ সাইটোপ্লাজম সহ সম্পূর্ণ অংশকে কি বলে, প্রোটোপ্লাজম বলে। এবং প্রোটোপ্লাজমের ভিতরে বেশিরভাগ অংশ যেহেতু তরলের ভিতরে ভাসমান থাকে, যার কারণে সেটাকে সজীব রাখতে কোষকে সজীব রাখতে সাহায্য করে, যার কারণে সজীব রাখতে যেহেতু সাহায্য করে, আমরা জানি যে কোনো গাছকে সতেজ রাখতে পানির প্রয়োজন, যে কোনো কিছুকে সতেজ রাখতে কি পানির প্রয়োজন হয়, বা সতেজ রাখতে কি পানির প্রয়োজন হয়, যার কারণে কি কোষেও আমাদের যেহেতু এক প্রকার অর্গানালিজ, তো সেটাও কি সতেজ রাখতে পানির গুরুত্বপূর্ণ প্রয়োজন, মানে 2 থেকে 3 লিটার পানি পান করতে হবে। তো মানুষের খাদ্য পরিপাক প্রণালী কিভাবে, মানে খাদ্য পরিপাক হয় মানুষের, সেটা আসলে জানার বিষয় না। এটা মানে একটা মূর্খ মানুষ যদিও পড়াশোনা করতে আসে, তারও তো মানে একটা মূর্খ মানুষেরও যদি আমি বলি যে ভাই আপনি যে প্রতিদিন পান্তা ভাত, যেমন আমরা গ্রামের মূর্খ মানুষ, গ্রামের কৃষক মানুষ আছে, যেমন আমি একজন কৃষক পরিবারের সন্তান। তো কৃষকের যারা আছে তাদেরকে যদি বলি যে একটা ভিডিও চালু করে দিলাম, একটা কি প্রজেক্টর করে গ্রামের কৃষকদের জন্য দেখাবো যে আসলে খাদ্য কিভাবে হয়, যে আমরা সকালবেলা যে পান্তা আর মরিচ পেঁয়াজ দিয়ে খেয়ে চলে যাই, এবং সারাদিন মাঠে কাজ করি, তো এই খাদ্যটা কিভাবে পরিপাক হইতেছে সেটা, এবং এই প্রাকৃতিক কাজ সারি এটা কিভাবে কি হইতেছে যদি দেখায়, তাদের মনে আগ্রহ জাগবে এবং তারাও এই টার্ম গুলা পর্যন্ত পারবে। স্বাভাবিক, না পারার কিছু নাই। তো মানুষের অধিকাংশ কি, যেমন 3 ধরনের খাদ্য, শর্করা, আমিষ, স্নেহ, বৃহৎ অণু, এগুলো কি অণু আকারে থাকে, যেমন স্টার্চ আকারে থাকে গ্লুকোজ, এবং কি আমিষ কি অনেকগুলা কি অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার, স্নেহ কি ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলের একটা পলিমার থাকে। তো কি মুখ গহ্বর দ্বারা গৃহীত হয়। এখন আমি এই চিত্রতে যাই একটু, এই যে একটা হলো কি মুখ দ্বিপর বা মুখ গহ্বর, এটার মাধ্যমে কি ঢুকলো। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, ঢোকার পরে খাদ্যবস্তু এমন বৃহত্তর জটিল অণুগুলো ক্ষুদ্র অণুতে পরিণত না হওয়া পর্যন্ত শোষণ উপযোগী হয় না। কারণ এই যে একটা ভাতের যে আমরা লোকমা দিই আর কি, সেটা কি ভাতের একটা কণা অনেক বড় না, কোষের ভিতরে গিয়ে এটা ঢুকতে পারবে না, যার কারণে কি সেটাকে ভাঙতে হবে। এখন তাই বলা হয়েছে, তাই মানবদেহের কোনো কাজে আসে না, সেগুলোকে সরাসরি কোনো কাজে আসে না। সেজন্য শর্করা, আমিষ ও স্নেহদ্রব্য এই 3টি খাদ্যের উপাদানকে পরিপাক করতে হয়। আচ্ছা, পরিপাক করতে হয় আমরা জানি যে ভাঙতে হবে। পরিপাক মানে কি ভাঙা বা প্রসেস করা আর কি। নিচে খাদ্য উপাদানের নাম, পরিপাককারী এনজাইম ও বিভিন্ন আকার দেওয়া হলো আর কি, বিভিন্ন এনজাইম কি কোনটা কি করে। শর্করা, শর্করা আমরা কি জানি, ভাত, রুটি, চিনি, শাকসবজি, এগুলো কি শর্করা জাতীয় খাদ্য। শর্করা জাতীয় খাদ্য কিভাবে ভাঙে, অ্যামাইলোলাইটিক এনজাইম, অ্যামাইলোলাইটিক মানে অ্যামাইলেস মানে কি, অ্যামাইলেস মানে একটা এনজাইম, সেই এনজাইমটা কি করে
এটা এইভাবে মনে হয় অ্যামাইলোলাইটিক এনজাইম মানে শর্করা জাতীয় যে সকল এনজাইম যেগুলা শর্করা জাতীয় খাদ্য পরিপাকের সাথে, সেগুলো কি টায়ালিন, মোল্টেস, অ্যামাইলেস, সুক্রেস, এগুলা কি এক প্রকার শর্করা কে পরিপাককারী এনজাইম। যে এনজাইমগুলো শর্করা জাতীয় খাদ্য যে আছে, যেগুলো যে ভাত, তারপর রুটি, এগুলোর উপরে কি কাজ করে, সেগুলা কি কনভার্ট করে, সেগুলা কি কি সরল উপাদান গ্লুকোজে কনভার্ট করে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে একটা ভাত যে আছে, এই ভাত কি, সেটা একটা ভাতের কণা যদি ধরো এই এটা যেটাকে বলে স্টার্চ, সেই স্টার্চ কি কি দ্বারা গঠিত, এক বা একাধিক কি অনেকগুলা কি গ্লুকোজের পলিমার দ্বারা গঠিত। তাহলে এই সবগুলা গ্লুকোজকে যদি একসাথে যদি স্টার্চ বলে, তাহলে একটা কণাকে আমাদের ভেঙে গ্লুকোজে আনতে হবে, একটা গ্লুকোজে আনতে হবে। সেই কি একটা গ্লুকোজে আনছে। এনজাইমগুলোর কাজই হলো যে এক প্রকার কি, এটার ধরো ইটের একটা মেশিন, মানে ইটের মেশিন, আমি কি এই ভাত একটা ইট এর ভিতরে দিলাম, ভেঙে এই যে টায়ালিন, মোল্টেস, এগুলা কি যন্ত্রপাতি, এরা কি করলো, কাজ করে কি সরল মানে ভেঙে একটা গ্লুকোজে পরিণত করলো। ঠিক সেম ভাবে আমিষের ক্ষেত্রে যদি ধরি প্রোটিন, যেমন কি মাছ, মাংস, ডিম, ডাল, এগুলা স্বাভাবিক, আমরা ছোটবেলায় পড়ছি, ক্লাস 5 পড়ছি যে প্রোটিন, এটা কি প্রোটিওলাইটিক, যেহেতু প্রোটিন, তাহলে কি প্রোটিনের উপরে কি প্রোটিওলাইটিক এনজাইম এনজাইম কাজ করবে। সেগুলো কি ট্রিপসিন, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। এই যে পেপসিন আর ট্রিপসিন, সেটা কি মেডিকেল 2021-22 সেশনে আসছে আর কি। যে কোশ্চেন হয়তো এরকম আছে যে প্রোটিন প্রোটিন পরিপাক করে কোন এনজাইম, সেটা কি প্রোটিন, পেপসিন আর ট্রিপসিন হয়তো বা অপশনে আছিল, যার কারণে এইভাবে দেওয়া আছে আর কি। তাহলে প্রোটিন আমরা মনে রাখি যে প্রোটিওলাইটিক এনজাইম হলো কি পেপসিন, ট্রিপসিন, সব সিন, টেপসিন, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। তাহলে সব সিন, লাস্টে কি সব সিন, মানে খুব সিন করে লাইছে এটা আর কি। আর এটা ভেঙে কি করব, আমরা জানি কি অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, কিছুক্ষণ আগে বললাম যে এক বা একাধিক বা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার কি আমিষ। তার কারণে ওই যে আমরা এই আমিষকে এই একটা ইটের যদি মানে ইট ভাঙার যন্ত্রের মধ্যে চিন্তা করি, এটা প্রোটিওলাইটিক এনজাইমটিকে, তাহলে আমিষকে এই প্রোটিওলাইটিক এনজাইমের ভিতরে ঢুকাইলাম, ঢুকাইলে পরে কি হয়েছে যে ভাঙলো, ক্ষুদ্র ক্ষুদ্র কণায় মানে একটা ইয়েতে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করলো। আশা করি বুঝতেছো। ঠিক সেম ভাবে স্নেহদ্রব্য কি, যেগুলা তেল জাতীয় সয়াবিন তেল, তারপরে এই যে ভোজ্য তেল যেগুলো আমরা খাই, ঘি, মাখন, প্রাণীর চর্বি, এগুলো আর কি, এটাকে লাইপোলাইটিক, যেহেতু লিপিড, তার মানে কি লাইপোলাইটিক এনজাইম। লাইপোলাইটিক এনজাইম পাকস্থলীয় আন্ত্রিক লাইপেজ, ফসফোলাইপেজ, কোলেস্টেরল এস্টারেজ, লেসিথিনেস, এগুলা কি এটা একটু কঠিন মনে হইতেছে, এগুলা তো খুব সহজে মনে রাখা, কিন্তু এগুলা কি পাকস্থলীয় আন্ত্রিক লাইপেজ। একটা কথা মনে রাখবা যে লাইপেজ যেগুলো এনজাইম আছে, লাইপেজ সেগুলা কি স্নেহদ্রব্যকে ভাঙে বা পরিপাক করে। ফসফোলাইপেজ, এই যে দেখো যেগুলোর মধ্যে লাইপেজ আছে, এদের মধ্যে কি আছিল, সিন আছিল, এটার মধ্যে কি লেজ আছিল, দেখো অ্যামাইলেস, মোল্টেস, সুক্রেস, খালি এজ আছিল এর মধ্যে, এই শর্করার মধ্যে, এটার মধ্যে সিন আছিল, আর এটার মধ্যে কি লাইপেজ আছে, দেখো কোলেস্টেরল এস্টারেস, লেসিথিনেস, সেটা কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আমি যে কি বলছিলাম যে স্নেহ পদার্থ কি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দ্বারা গঠিত, এক বা একাধিক ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারলের কি পলিমারই কি স্নেহ দ্রব্য পদার্থ। তার মানে এটা এই ইটের ভাটার মানে ইট ভাঙার ইয়ের মধ্যে দিলাম স্নেহ দ্রব্য, তারপর কি ভেঙে তারা কি সরল অণুতে উপাদানে ভেঙে দিল আর কি। সো এমসিকিউ এর জন্য এগুলো ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখো যে টায়ালিন, অ্যামাইলেস, মোল্টেস, সুক্রেস, এগুলো কি শর্করা জাতীয় খাদ্য পরিপাকের এনজাইম। তারপর কি ট্রিপসিন, পেপসিন, কাইমোট্রিপসিন, সেগুলো কি আমিষ পরিপাকের আমিষ পরিপাকের এনজাইম বা প্রোটিওলাইটিক এনজাইম। আর লাইপোলাইটিক এনজাইম যেগুলো কি পাকস্থলীয় ও কি আন্ত্রিক লাইপেজ, ফসফোলাইপেজ, তারপরে কোলেস্টেরল এস্টারেজ আর কি লেসিথিনেস। এই যে লেসিথিনেসটা বেশি ভালো করে মনে রাখো। সেটা ভেঙে কি উৎপাদন করে, শর্করা উৎপাদন করে গ্লুকোজ, তারপরে আমিষ ভেঙে উৎপাদন হয় অ্যামাইনো অ্যাসিড আর গ্লুকোজ আর স্নেহ জাতীয় দ্রব্য পরিবর্তন হয় কি উৎপন্ন হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই যে এখন থেকে মনে করো যে পুরো প্রসেসটা শুরু হইলো আর কি। মানে এগুলো সংক্ষেপে বলা হয়েছে যে 6টা প্রসেস
যেমন প্রথমে খাদ্য গলাধ গ্রহণ করলো, তারপর পৌষ্টিক নালীতে খাদ্য সঞ্চালন হলো, তারপর কি খাদ্যের যান্ত্রিক পরিপাক হলো, তারপর রাসায়নিক পরিপাক হলো, তারপর কি শোষণ হলো, তারপর কি বজ্র নিষ্কাশন হলো। আর এগুলা বিভিন্ন এনজাইমের কাজগুলো এখানে দেওয়া আছে, এনজাইমের পরিচিতি এখানে দেওয়া রয়েছে। এখন এই যে এই জায়গা থেকে সব মানে কাহিনী শুরু হবে আর কি। এখন বলা হচ্ছে মুখ গহ্বরে খাদ্যের পরিপাক, ডাইজেশন অফ ফুড ইন ভোকাল ক্যাভিটি। তো মানুষের পৌষ্টিক নালী মুখ থেকে পাই পর্যন্ত বিস্তৃত, এর দৈর্ঘ্য 8 থেকে 10 মিটার। ওই যে যে মুখ থেকে একবার মুখ বিপর থেকে একটা নালী যে গেল আর কি, এই নালীর দৈর্ঘ্য কত? 8 থেকে 10 মিটার। এটা কি ইম্পর্টেন্ট? 8 থেকে 10 মিটার এটা লম্বা। সো কি আছিল? এর দৈর্ঘ্য কত ছিল? পৌষ্টিক এর মধ্যে কি এই যে এর গ্রন্থি এটার দৈর্ঘ্য কত ছিল? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? 6 থেকে 7 মিটার। এবং এই বৃহদন্তের দৈর্ঘ্য কত? 1.5 মিটার। তাহলে কত হইলো? 8.5 মিটার। আর এই যে বাদ বাকি এই যে উপরের যে নালী ইন থেকে এতটুকু ছিল, তাহলে 8.5 মিটার থেকে 8 থেকে 10 মিটার না, তাহলে 10 মিটার হলে 8.5 মিটার বাদ দিলে গেলে এই জায়গা থেকে এই পর্যন্ত কত? এই পর্যন্ত কত মিটার থাকবে তাহলে বাদ বাকি? তাহলে 8.5 মিটার থাকবে যদি 10 মিটার ধরি। আমার কথা বুঝতে পারছো? যদি ক্ষুদ্রান্তর দৈর্ঘ্য কত, এই যে মানে নারী ভুঁড়ির দৈর্ঘ্য কত 6 থেকে 7 মিটার হয়, এবং কি এর দৈর্ঘ্য যদি 1.5 মিটার হয়, মানে বৃহদন্তের দৈর্ঘ্য যদি 1.5 মিটার, তাহলে মানে নিচের অংশ পাই পর্যন্ত এই ক্ষুদ্রান্ত থেকে পাকস্থলীর মাথা থেকে শুরু করে একবারে পাই পর্যন্ত কত? 6 ধরো 7 ধরলাম, 7 মিটার ধরলাম, আর কি অন্য হলো 1.5 মিটার। তাহলে কত হইলো? 7 আর 1.5 কত হইলো? 8.5 মিটার। যেহেতু 10 মিটার 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়, তাহলে 10 মিটার বাদ বাকি কত থাকে? 8.5, 10 থেকে 8.5 বাদ দিলে 1.5 মিটার। তার মানে ওই পাকস্থলী থেকে উপরে পর্যন্ত, মানে মুখের গলা পর্যন্ত, এ পর্যন্ত কি 1.5 মিটার। হিসাব বুঝতে হবে, হিসাব ক্লিয়ার? হিসাব বুঝেছেন নাকি কোনো ভেজাল আছে? আশা করি কোনো ভেজাল নাই। 12টা 47 বাজে। এখন তাহলে যাই হোক, নামাজ পড়তে হবে। তো পৌষ্টিক নালীর শুরু মুখ থেকে, এই যে মুখ থেকে, এই যে মুখ দেখতে হা করছে ভাই, কত বড় হা করছে। এখন এটি নাসাছিদ্রের অবস্থিত, নিচে অবস্থিত এক আড়াআড়ি ছিদ্র, নাকের নিচে তো মুখ অবস্থিত। আড়াআড়ি মানে নাক যেভাবে ঢুকছে তার নিচে নিচে আড়াআড়ি, মানে আড়াআড়ি মানে উপর আর নিচে ঢুকছে, উপর দিয়ে ঢুকছে নাকের নালী, নিচে দিয়ে ঢুকছে হলো কি আড়াআড়ি। মানে কি যে এটা যদি একটা নালী থাকে, নালী থাকে, তার নিচে একটা আরেকটা এইভাবে ঢুকছে, তাহলে এটা আড়াআড়ি ভাবে ঢুকছে, আড়াআড়ি। সেরকম আড়াআড়ি ছিদ্র যা একটি উপরের ও নিচের নিচের ঠোঁটে বেষ্টিত হয়, যেটা উপরের ঠোঁট আর এই একটা নিচের ঠোঁট, এটা কি এরকম বেষ্টিত আছে মুখ আর কি। এখন মুখছিদ্রের মাধ্যমে খাদ্যবস্তু মুখ গহ্বর বা মুখ বিবরে প্রবেশ করে। তার মানে এই যে মুখ এদিকে ঢুকে জিহ্বার এই যে খালি অংশ যেটা, সেটা মুখ বিবর বা মুখ গহ্বর বলে, এখানে ঢুকে প্রবেশ করে। তো মুখ মুখ পরবর্তী গহ্বরটি হলো মুখ গহ্বর। এই যে পরিচয় দিতেছে যে মুখ পরবর্তী, এটা একটা মুখ। এই মুখের ভিতরে ঢুকলে এই যে গুহার মতো যে অংশ আছে জিহ্বা সহ, সেই কি মুখ গহ্বর। একে ঘিরে এবং এর ভিতরের কয়েকটি অঙ্গ অবস্থিত। এসব অঙ্গের মধ্যে গাল, এই যে এই পাশে গাল আছে, এই যে লাল কালার, এই যে গাল, এগুলা গাল। তারপরে দাঁত, এই যে দাঁত, দন্ত। সামনে দন্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপরে মাড়ি, এই যে উপরের অংশে মাড়ি, নিচের মাড়ি। তারপর কি জিহ্বা, এই যে কত বড় জিহ্বা বাইরের দিকে। তারপর তালু, এই যেগুলা কি তালু না, এই যে উপরের তালু, নিচের তালু। এই যেগুলা তো মাড়ি, এই যে এই অংশটা মাড়ি কয়। আর এই যে খালি অংশ, মানে এই যে হা করলে দাঁতের পরে যে পাটি আছে সেটা কি তালু বলা হয় আর কি। মুখ গহ্বরের ঊর্ধ্বপ্রাচীর তালুর অস্থি ও পেশি দিয়ে, মুখ গহ্বরের ঊর্ধ্বপ্রাচীর তালুর অস্থি ও পেশি দিয়ে, সামনের প্রাচীরের ঠোঁটের পেশি দিয়ে এবং পাশের প্রাচীর গালের পেশি দিয়ে নিয়ে গঠিত। ঊর্ধ্বপ্রাচীর তালুর অস্থি, যে উপরে তালুর অস্থি ও পেশি দিয়ে গঠিত। নিচে কি সামনে কি ঠোঁটের পেশি, যে সামনে কি ঠোঁটের এই জায়গায় ঠোঁটের পেশি আছে, এমনকি পাশের প্রাচীর গালের পেশি দিয়ে গঠিত। পাশের প্রাচীরে যে যে গাল আছে, যে গাল, এখানে বিভিন্ন পেশি বিরাজমান করতেছে, এটি গালের পেশি দিয়ে গঠিত। তালুর অগ্রভাগ অস্থি নির্মিত। তালুর অগ্রভাগ, এই যে অগ্রভাগ মানে সামনের ভাগ, কি অস্থি নির্মিত, অস্থি মানে হাড় নির্মিত।
খাস বাংলায় ও শক্ত, এগুলাকে উপরের অংশ কি শক্ত না, হার্ড প্লেট। পশ্চাৎ বা পেশল ও নরম, আস্তে আস্তে এটা যখন পিছনে যাবা, এই যে মানে নিচের দিক যাবা, তখন কি পেশল ও নরম। পেশল নরম মানে হলো, নরম মানে বুঝো সফট, পেশল মানে পেশি বহুল। যেমন আমাদের হাতের এই জায়গায় যে পেশি আছে না, এরকম আর কি। এটার মধ্যে কি পেশিও কিরকম, একদম নরম না, একটা পেশি যেমন নরম, সেই আসলে পিছনের দিক যত যাবা তত কি নরম পাবা। এখন কোমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগ থেকে একটি পেশল আলজিবা গহ্বরে ঝুলে থাকে। এই যে আলজিবা দেখানো হয়েছে আর কি, পিছনে একটা গহ্বরের শেষ মাথায় আর কি এরকম একটা আলজিবা রয়েছে বা উভলা। কোমল তালুর পিছনের প্রান্তের মধ্যভাগে একটি পেশল আলজিব গহ্বরে ঝুলে থাকে। আমি এটা করার পরে একটা ডাইজেশন সিস্টেম একটা ভিডিও দেখাবো, এক ভিডিও দেখেই মনে করো ক্লিয়ার, এত পড়ার দরকার নাই। এখন আসে হলো নিম্ন চোয়ালের, এই যে নিম্ন চোয়াল, এটা যেহেতু নিম্ন চোয়াল, নিম্ন চোয়ালের অস্থির সাথে জিহ্বা যুক্ত থাকে। নিম্ন চোয়ালের অস্থি যে আছে, মানে অস্থি মানে হাড় আছে, সেগুলোর সাথে কি জিহ্বা যুক্ত থাকে। এর পৃষ্ঠতলে থাকে ফ্লাক্স আকৃতির সাতকড়ি, মানে এই যে এই যে এর ভিতরে এরকম সাতকড়ি থাকে, এরকম এরকম, মানে ফ্লাক্স আকৃতির, এরকম এরকম ফ্লাক্স আকৃতির আর কি সাতকড়ি থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত 2000 থেকে 10,000 সাতকড়ি থাকে। 2000 থেকে 10,000 প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় কত, 2000 থেকে, টোটাল জিহ্বাতে কত, 2000 থেকে 10,000 সাতকড়ি থাকে। সাতকড়ি গুলো খাদ্যে অবস্থিত বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু প্রতি সংবেদনশীল, কিন্তু কিছু বিশেষ জায়গা বিশেষ স্বাদ ভালো গ্রহণ করে। জিহ্বার, এই দেখো এখানে বিষয় হলো যে এই যে ফ্লাক্সের মতো যে এই যে আমি যদি বলি যে এরকম ধরো এই যে এই এরকম ধরো এই যে এরকম একটা গোলাকার, এই যে আমার তো আসলে ওরকম নাই, মানে ওরকম ডিভাইস নাই যাতে তোমার দেখাবো যে কিভাবে। এরকম ধরো একটা ফ্লাক্স, মানে ওই যে চায়ের ফ্লাক্স আছে না, সেই চায়ের ফ্লাক্সের মতো এনাকে অসংখ্য, মানে কত, প্রায় 2000 থেকে 10,000 ফ্লাক্স থাকে প্রাপ্ত মানুষের বয়সে। তো এগুলার কাজ কি, এরা হলো খাদ্যর স্বাদ হলো ভিতরে নিয়ে যায়, মানে জিহ্বা দিয়ে খাদ্যের স্বাদটা আছে, স্বাদটা সেন্সেশন করে আর কি। এখন বিষয় হলো এই জিহ্বাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে স্বাদ খুব ভালো হয়। যদি দেখো যে এই যে জিহ্বার যদি একবার আগালের অংশ যদি কোনো কিছু ধরো মিষ্টি জাতীয় কোনো কিছু ধরো, এগুলা কি মিষ্টি বেশি গ্রহণ করবো আর কি। এই ফ্লাক্স গুলা, যে ফ্লাক্স গুলো আছে বা সাতকুডি গুলো আছে, সেগুলো কি মিষ্টি জাতীয় বেশি গ্রহণ তারপর লবণ, এই যে মাঝখানে লাল অংশ যে আছে, লাল অংশ, এই যে লাল, এই যে অগ্রভাগ আর কি, এই যে এইটুকু অংশ, এইটুকু অংশ কি লবণাক্ত বা লবণ বেশি। যদি ধরো কোনো খাবার, তাহলে কি সেই খাবারে যদি লবণ থাকে বেশি, তাহলে কি লবণ এই জায়গায় বেশি লাগবে। তারপর সুস্বাদু, সুস্বাদু যে আমরা তো খাবার প্রথমে কি হা করে কোন জায়গায় দিই, এই যে মাঝখানে অংশ দিই, সেটা কি সুস্বাদু, মানে এই যে ধরো স্বাদ সুস্বাদু। আর এই যে টক জাতীয় যখন খাবার খাই, অম্ল জাতীয় যে খাবারগুলো খাই, এই যে হলুদ অংশ যেগুলো আছে, সেগুলা কি অম্ল জাতীয়, বা এই যে পার্শ্বীয় পার্শ্বীয় অংশ যেগুলো আছে, জিহ্বার পার্শ্বীয় অংশ আর কি, সেটা কি অম্লতা, অম্লতার যেহেতু অম্ল, যেহেতু অ্যাসিড, অ্যাসিড কি টক না, এই টক লাগবে। আর একবারে শেষের ওই যে অংশ যেটা হা করলে একবারে শেষের অংশ, সেটা কি তিক্ততা, যেহেতু তিতাটা এর জন্য বেশি আল্লাহ তাআলা একবারে পিছনে দিয়ে দিয়েছে। ওই যে একটা গল্প পড়ছিলাম না, এখন একটা গল্পের কথা মনে পড়লো, যে ক্লাস 5 হয়তো বা, ওই যে রাজা ও তার 3 সন্তান 3 কন্যা, এরকম একটা গল্প ছিল না, ছোট গল্প। তো সে জায়গায় কি লবণ, আমি যে বলছিল যে এটা কন্যা রাজাকে বলছিল, মানে সবাইকে বলতেছিল যে তোমরা কে আমাকে কি রকম ভালোবাসো। তো তখন একটা মেয়ে বলছিল, অনেকে অনেক কথা বলছে যে মিষ্টির মতো ভালোবাসি, তারপরে গোলাপের মতো ভালোবাসি, আরো অনেক কিছু বলছিল আর কি, এ টু জেড। কিন্তু লাস্টে একজন বলছিল যে কি লবণের মতো ভালোবাসি। কিন্তু রাজা তখন তাকে বনবাসে দিছিল, কিন্তু একদিন রাজা বনবাসে গিয়ে কোনো খাবার পায় নাই, মানে মানে বনবাসে বলতে মানে শিকার করতে গেছে, তখন তার খুব ক্ষুধা লাগছে, তখন দেখে যে বনের ভিতরে একটা কুড়ে ঘর, তো সেখানে ঢুকে তখন কি করছে, তখন তো মেয়ে তার বাবাকে চিনে আনছে, কিন্তু বাবা তার মেয়েকে চিনে নাই। পরে গিয়ে যে খাবার দিতেছে, খাবারের ভিতরে কি লবণ দেয় নাই। তো পরে গেছে, মা তুমি কি খাবার রান্না করলো, লবণ দেয় নাই। পরে কয় কি, পরে লবণ নিয়ে দিছে, দেওয়ার পরে পরে পরিচয় দিছে যে মানে মূলত বুঝাইতেছে যে লবণেরও মূল্য আছে আর কি, মানে লবণ এই বিপদের টাইমে খুব ভালো একটা কাজ করে আর কি, এটাই বলা। তার মানে কি, দেখো লবণ, দেখছো এই যে লবণ, তার মানে আল্লাহ তাআলা লবণ যেহেতু লাগে, তার কারণে সামনে দিতেছে।
আর তিক্ত যেহেতু বেশি তিতা এই পিছনে দিতেছি। এটা এমনি মানে যে গল্পটা বললাম এমনি কোনো ছাড়া কারণ ছাড়া এমনি বলছি আর কি। যে জিহ্বার অগ্রপ্রান্তে মিষ্টতা, অগ্রপ্রান্তে মিষ্টতা ডেন্টাল এডমিশন টেস্ট 2023-24 আসছে। অগ্রপ্রান্তে কি, অগ্র মানে কি সামনে, সামনের প্রান্তে কি মিষ্টতা বা সুইটনেস। অগ্র অগ্রভাগের দুই পাশে লবণাক্ত, যে অগ্রপাশের দুই পাশে এই যে দুই পাশে এই অগ্রপ্রান্ত না, আগের প্রান্তের দুই পাশে, যে এই পাশে এই পাশে মানে এইটুকুর মধ্যে লবণাক্ত। যদি বলি খুব ঠান্ডা লাগছে ভাই। অগ্রপ্রান্তে বলে বলা হয়েছে, একটু জিহ্বার আমার মানে এই অগ্রপ্রান্তের দুই পাশে, এই অগ্রপ্রান্তের দুই পাশে মানে এই যে এই পাশে, এই যে এই পাশটুক আর এই যে এই পাশটুক, মানে এই যে এই টোটাল এই পাশটুকে কি লবণাক্ত, মানে এই যে চোক্কা করা অংশ যেগুলো আছে এইটুক। অগ্রপ্রান্তের তো দুই পাশেই, এই যে এই অগ্রপ্রান্তের দুই এই পাশে একটা, এই অগ্রপ্রান্তের এই পাশে একটা, সো সেগুলা কি সল্টনেস। পশ্চাৎ পাশের দুই পাশে কি টক, এই যে পশ্চাৎ মানে পিছনে, পশ্চাৎ মানে পিছনে, পিছনের দুই পাশে হলো কি টক বা অম্লতা। তারপর কি সাউমনেস, পিছনে তিক্ততা বা বিটারনেস। এবং কেন্দ্রীয় অংশ কি সুস্বাদু বা ওয়াম্মি, উমামি, আমরা কই ওয়াম্মি, ওয়াম্মি সেই টেস্ট। যাই হোক, ঝাল জাতীয় খাবারের জন্য কোনো স্বাদকরি নেই, এটা একটা এমসিকিউ, এটা মনে রাখো যে ঝাল জাতীয় খাবারের জন্য কোনো কি নেই। কিন্তু তাহলে আমরা ঝাল পাই কেমনে? এটাই কোশ্চেন, যে তবে ঝাল জাতীয় খাদ্য জিহ্বায় জ্বালা বা ইরিটেশন ঘটায়। 5 থেকে 10 দিনের মধ্যে খাদ্যের ঘষায় সাতকড়ি নষ্ট বা ছিন্ন হয়ে যায় এবং প্রতিস্থাপিত হয়। তার মানে সাতকড়ি প্রতিনিয়ত তৈরি করে। বিজ্ঞানীরা, খারাপ কথা বলতে এই চুদনারা মনে করে না যে মানে কি বলবো ভাই, খারাপ ভাষা বলা ঠিক না, মানে বিজ্ঞানীরা বলে যে সাতকড়ি আছে, সাতকড়ি আবার নষ্ট হয় আবার তৈরি হয়। কিরে ভাই, তোর যদি এরকম থাকে, তুই যদি এত পরিমাণ বিজ্ঞানী হয়ে গেছিস গা, তুই ভাই এই সাতকড়িয়াটা আবিষ্কার করে দেখা না, সাতকড়ি তৈরি করে দেখা। তা পাবো না। এই যে সাতকড়িটা ঠিক এরকম, এটা হলো যোজক, এটা যোজক টিস্যু, জিহ্বার আবরণী টিস্যু। এটার ভিতরে কি এই যে এই সাতকড়িটা অবস্থিত, এটা কি উপরে কি এরকম এরকম এই থাকে মাইক্রোভিলাই, আমরা জানি কি এরকম কোষেরও মাইক্রোভিলাই আছে। তারপর কি এটা কি স্বাদ রন্ধ্র, যেগুলোকে স্বাদ ঢুকে আর কি। তারপর কি স্বাদ সংবেদী কোষ, এটা হলো স্বাদ সংবেদী কোষ। এবং কি অবলম্বী কোষ, এটা কি অবলম্বী কোষ, ভিত্তি কোষ, যার উপরে স্থাপিত হয়েছে আর কি এই যে সংবেদী স্বাদ সংবেদী কোষটা আর কি, সেটা কি ভিত্তি কোষ। তারপর এটা থেকে সেন্সেশন কি জিহ্বার ভিতরে আবরণ টিস্যু মানে ভিতরে ঢুকে, সেটা কি স্নায়ুতন্ত্রে ঢুকে আমাদের কি খাদ্যের মানে করে আর কি, মানে খাদ্যের সেন্সেশন করে বা খাদ্য কিরকম স্বাদ সেটা বোঝায়। তো মানুষের মুখ গহ্বরের দুপাশে 3 জোড়া লালা গ্রন্থি আছে। মুখ গহ্বরের কত দুপাশে, তাহলে এই মুখ গহ্বরের দুই পাশে কি আছে? 3 জোড়া লালা গ্রন্থি আছে। এই মানে মুখ গহ্বরের 3 পাশে। এটা হলো কি, এটা হলো কানের নিচে, সেটা কি প্যারোটিড, কিছুক্ষণ আগে মানে পড়ছিলাম প্যারোটিড গ্রন্থি। এগুলো হচ্ছে দুপাশে কানের নিচে, যে দেখছো কানের নিচে প্যারোটিড গ্রন্থি, কানের নিচে। আবার মনে রাখো এটা কি কানের নিচে প্যারোটিড গ্ল্যান্ড। তারপরে চোয়ালের ভিতর একটা মেন্ডিবল, ওই যে মেন্ডিবল বল নাকি, এই নিচের চোয়াল আছে, নিচের চোয়ালের নিচে কি কি সাবমেন্ডিবুলার বলছিলাম আর কি। এবং জিহ্বার নিচে, যেহেতু জিহ্বা লিঙ্গুয়াল মানে কি জিহ্বা, লিঙ্গুয়েজ মানে কি ভাষা, তার মানে লিঙ্গুয়াল মানে কি জিহ্বা জাতীয় কিছু। তার মানে সাব লিঙ্গুয়াল গ্রন্থি মানে কি জিহ্বার নিচে কোনো গ্ল্যান্ড আর কি, বা গ্রন্থি, যেগুলোতে কি লালা গ্রন্থি নেই। এই গ্রন্থিগুলো রস ক্ষরণকারী এবং কি এপিথেলিয়ামে আবৃত। গোল বা ডিম্বাকার থলি কিরকম, এটা এপিথেলিয়াল মানে কি প্রাচীর। এবং থলির কি প্রাচীরের
কি ডিম্বাকার থলি আর কি, স্যাক, ডিম্বাকার থলি, একটা থলি আর কি। থলির প্রাচীরের যে সেরাস কোষ ও মিউকাস কোষ রয়েছে তা থেকে থলির প্রাচীরে, থলির একটা থলি ধরো, থলির প্রাচীর আছে, প্রাচীরে কি মানে ভিতরে প্রাচীরে দুই ধরনের কোষ আছে, একটা সেরাস কোষ আর এটা কি মিউকাস কোষ, যা থেকে কি রস খরিত হয়। লালা থেকে নিঃসৃত লালা বা স্যালাইভা কিছুটা অম্লীয় এবং অধিকাংশ কি পানি। 95 থেকে 99.5%। এটা ভালো করে মনে রাখো, এটা কি মেডিকেল এডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। 95.5% থেকে 99.5%। একজন সুস্থ মানুষের প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ হয়। এবং তুমি জেনে অবাক হবে যে এটা মানুষের মূত্র ত্যাগ করে কত, প্রায় 1500 মিলিলিটার। আমি শিওর না, তবে একটু শিওর হয়ে নিচ্ছি। আজান দিতেছে, তো আজানের জন্য একটু নীরবতা পালন করি। আমরা যদি বায়োলজি বই থেকে একটু দেখি, এইটা সুন্দর করে লেখা হয়তো বা প্রায় 1500 মিলিলিটার মূত্রত্যাগ করে, মানে প্রস্রাব ত্যাগ করি আর কি আমরা শরীর থেকে। তাহলে এটা একসাথে দুইটা কোশ্চেন মনে রাখবো, যে একটি সুস্থ মানুষের প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ হয়, মানে এই যে যেটা বলে আমরা স্যাপ করে কই আর কি বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় স্যাপ করে কই আমাদের গ্রামের ভাষায়। আর তাহলে সুস্থ মানুষের প্রতিদিন 1200 থেকে 1500 লিটার কি লালা ক্ষরণ হয়। আবার একই সাথে মনে রাখবা যে আমরা প্রস্রাব কতটুকু ক্ষরণ করি বা প্রস্রাব কতটুকু বের করে দেই, ত্যাগ করি 1500 মিলিলিটার। দুইটা কোশ্চেন একসাথে মনে রাখবা। আর এটার কত, পানি কত, 95.5% থেকে 99.5%। স্যাপ যেহেতু পানি জাতীয়, তার মানে কি পানি বেশি থাকবে আর কি। সো নামাজ আজানের কারণে একটু চুপ থাকি আমরা। তো আজানের কারণে একটু বিরতি দেওয়ার কারণে সকলকে ধন্যবাদ। এরপরে আমরা পড়লাম যে 2000 থেকে 10,000 সাত করি, তারপরে সাবলিঙ্গুয়াল, তারপরে পানিগত লালা যেহেতু স্যাপ কত, স্যাপ যেহেতু তরল জাতীয় পদার্থ, তরলের মধ্যে পানি বেশি থাকবে 9.5% থেকে 99.5% পর্যন্ত কি পানি থাকবে।
একজন সুস্থ মানুষ প্রতিদিনে কত 1200 থেকে 1500 মিলিলিটার লালা গ্রহণ করে বা সেপ গ্রহণ করে আর কি। আর এই কত মূত্র ত্যাগ করে কত প্রায় 1500 মিলিলিটার। দুটা কোশ্চেন একসাথে মনে রাখার জন্য বলেছিলাম আর কি। তাহলে মুখ করে কি খাদ্যবস্তু দুইভাবে পরিপাক হয়, একটা হলো কি যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক। এখন এই যে প্রসেস বা পদ্ধতি, এই যে পরিপাক পদ্ধতি সেটা দুই পদ্ধতিতে পরিপাক হয়, একটা যান্ত্রিক পরিপাক, এটা কি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি, যে সামান্যতম স্বাদ, গন্ধ ও খাদ্য গ্রহণে স্নায়ুর মধ্যে মস্তিষ্ক যে সংকেত পায় তার প্রেক্ষিতে মস্তিষ্ক লালা গ্রন্থিগুলোতে লালা ক্ষরণের বার্তা পাঠায়। আমরা পড়বো যে এটা হলো কি, আমরা হয়তোবা জিহ্বাতে খাবার গেলে মূলত জিহ্বাতে যখন খাবার যায়, খাবার গেলে সেন্সরি নার্ভ, একটা সেন্সরি নার্ভ আছে যেটা কি জিহ্বা থেকে, ধরো একটা নার্ভ আছে বা নার্ভ মানে কি একটা স্নায়ু আছে, যে স্নায়ু কি করে জিহ্বাতে থেকে সেন্সেশন নিয়ে ব্রেনের ইন্টার নিউরনের কাছে বা নিউরনের যাবে, সেখানে থেকে কি আজ্ঞাবাহী নার্ভের মাধ্যমে বা মোটর নার্ভের মাধ্যমেও অর্ডার আসবে যে জিহ্বাতে এভাবে কাজ করবে। তো কি হলো যে লালা গ্রন্থিতে কি বার্তা পাঠায়, তার মানে কি যে আজ্ঞাবাহী যে নার্ভ আছে সেই নার্ভের মাধ্যমে কি, তার মানে মোটর নার্ভের মাধ্যমে সেটা কি বার্তা পাঠাইলো, লালাক্ষরণের বার্তা পাঠায়। মানে যে গ্ল্যান্ড থেকে আছে, যে গ্ল্যান্ড আছিল পেরোটিড গ্ল্যান্ড, তারপর কি সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল, সেই লালা গ্রন্থিগুলো যে আছে সেগুলোতে কি লালাক্ষরণের জন্য বার্তা পাঠায়। কিন্তু লালা মূলত পানিতে গঠিত এবং খাদ্যকে কি এমন ভাবে নরম ও মসৃণ করে যাতে দাঁতের দ্বারা দ্রুত এবং সহজ হয়, তাদের কাজ দ্রুত এবং সহজ হয়। তাছাড়া গৃহীত খাদ্যে ব্যাকটেরিয়া থাকলেও তা বিনষ্ট হয়। তার মানে যে লালা গ্রন্থি থেকে যে লালা রস নির্গত হলো, তাহলে কি খাদ্যকে পিচ্ছিল করলো এবং কি মসৃণ করলো এবং কি ব্যাকটেরিয়া থেকেও কি ব্যাকটেরিয়াও মানে বিনষ্ট করলো। এখন চার জন্য দেখা হলো যেহেতু দাঁত আইছে, এই যে দাঁতের কাজ দ্রুত হয়, তার মানে দাঁত নিয়ে আমাদের আলোচনা করতে হবে। চার জন্য দাঁত রয়েছে, একটা হলো কি কর্তন বা ইনসেসর, ছেদন, ক্যানাইন, অগ্রপেশন, প্রিমোলার, পেশন মোলার। এই নানা ধরনের কর্মকাণ্ডের ফলে বড় খাদ্যর খণ্ড কাটাছেঁড়া, পশন নিষ্পেষণ, পশন না, এই একার আছে পেশন নিষ্পেষণ, ডেন্টাল 17-18, মানে কি করে পেশন নিষ্পেষণ করে, মানে পেশ করে এবং নিষ্পেষণ একবারে নিঃশেষ করে, মানে পেশ করে ফেলায়। শেষে হজম উপযোগী ছোট ছোট টুকরায় পরিণত হয়। এই যে হজম করবো কখন, কি পাকস্থলিতে যায় হজম করার মতো, তো কথা হজম হয় না, কোনো মানে পেটে কোনো কথা হজম হয় না। তার মানে কি আমরা যে গ্রামের ভাষায় যেগুলো কি, তো পেটে কোনো কথা হজম হয় না। হজম হয় না বলতে কি, মানে পেটের ভিতর কি স্টেবল থাকে না, ওটা কি মানুষের আবার করে দেয়, সেটা কি পেটে হজম হয়। তাহলে কি পেট হজম কোনো হবো, পেটের মধ্যে হবো, পেটে কোনো কি পাকস্থলিতে হজম হবো আর কি। তাহলে জিহ্বা নড়াচড়া ও সংকোচন প্রসারণ ক্ষম পেশল অংশ। জিহ্বা নড়াচড়া করতে পারে, সংকোচন প্রসারণ, জিহ্বা কি যে হা করে জিহ্বা কি বাইরের দিকে বের করতে পারি, আবার কি প্রসারণ করলাম, আবার সংকোচন করতে পারি, জিহ্বা বাইরে থেকে আবার ভিতরে নিতে পারি। পেশল যেহেতু পেশি, যেহেতু আমরা কি এই যে হাতের পেশি যে আছে, আমরা যদি এরকম কি করি প্রসারিত করি, তাহলে কি পেশি কি প্রসারিত হয়। আবার যখনকে হাত যখন গোটাই নিই তখন কি পেশি সংকুচিত হয়, সেরকম মানে পেশল অংশ আর কি। এটিতে এটি স্বাদ নেওয়া ছাড়াও দাঁতে আটকে থাকা খাদ্য কণা সরাতে, জিহ্বাতে যখন খাবার আটকে পড়ে তখন আমরা দাঁতে যখন খাবার আটকে পড়ে জিহ্বা দিয়ে এভাবে সরাই নিই আর কি। মুখের চারপাশে ঘুরিয়ে বিভিন্ন দাঁতের নিচে পৌঁছাতে লালা মিশ্রণে এবং কি সবশেষে গিলতে সাহায্য করে। ঠিক কিভাবে, এই যে ইন্টার হা করলে জিহ্বা থেকে সকলকে লালা মালা হে নদী হয়, পিচ্ছল হয়, তারপর কি নড়াইতে এই যে দাঁতের বিভিন্ন কোনায় কোনায় যদি লাগে আটকে থাকে তখন কি জিহ্বা দিয়ে ঠেলা মাইরা কি করি, খাঁটি বাংলায় ভাষায় বলে ঠেলা মাইরা খাবার মানে ওই এই সরাই দিই আর কি। তারপর কি সব লালা এই জায়গায় এসে জমা হয়, মানে এই যে জিহ্বার উপরে আসে, তখন কি খাবার পিচ্ছিল করে আর কি। এবং কি গিলতে সাহায্য করে, এমনকি খাবার যখন আমরা গিলি তখন কি জিহ্বার সহযোগিতা নেই। তারপর কি যান্ত্রিক পরিপাকের সময় খাদ্য নিষ্পেষিত হয়ে নরম খাদ্যমন্ড বা ভোলাস
পরিণত হয়। জিহ্বার উপর তল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালুর বিপরীতে রেখে চাপ দেয় তখন খাদ্যমণ্ড পিছনের দিকে যেতে বাধ্য হয়। জিহ্বার উপরিতল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালুর বিপরীতে রেখে চাপ দেয় তখন ওইটা মানে আমরা যখন খাবার হা করে দিই তখন মানে খাবার করার পরে জিহ্বার উপরিতল মানে জিহ্বার উপরিতলে তো খাবার থাকে, উপরিতল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালু মানে যখন খাবার গেলি তখন কি হয়, এই জিহ্বাটা কি তালুর সাথে লেগে পড়ে এবং কি তখন কি নিচের দিকে চাপ দেয়, জিহ্বাটা উপর দিকে তালুর সাথে লাগাইয়ে পিছনের দিকে চাপ দেয়, তখন কি খাদ্য তখন বিপরীত দিকে যেহেতু চাপ দেয় মানে গলার ভিতরের দিকে আর কি চাপ দেয়, তখন খাদ্য ভিতরের দিকে ঢুকে। এখন পিছনে কোমল তালু বা সফট প্লেট ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 19-20। তাহলে পেছন নিষ্পেষণ আসছে 17-18, 19-20 আসছে কি পেছনের কোমল তালু থাকায়, তাহলে পিছনের দিকে কি থাকে মানে জিহ্বার পিছনের দিকে কি থাকে কোমল তালু থাকে, খাদ্যমণ্ডলে কি নাসা ছিদ্রের প্রবেশে বাধা পায়, কিন্তু কোমল তালু আছে বা সফট প্লেট আছে। কোমল তালুর পার হলেই খাবার গলবিলে এসে পৌঁছায় মানে কমন পয়েন্টে এসে পৌঁছায়। গলবিল থেকে দুটি নালী চলে গেছে, একটা শ্বাসনালী আর একটা কি অন্য নালী। একটা কি শ্বাসনালী এবং অন্ননালী, দুইটা নালী থাকে পাশাপাশি, একটা হলো কি শ্বাসনালী আর একটা কি অন্ননালী। আমি একটা ভিডিও দেখাবো এই ক্লাসের শেষে, তখন শ্বাসনালী এবং কি অন্ননালী দুটা ইনক্লুড করে দেবো আর কি। তো কি জিহ্বার গোড়ার দিকের অংশে ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত তরুণাস্থি নির্মিত এপিগ্লটিস, মানে এপিগ্লটিস হলো কি শ্বাসনালীর মাথায় একটা এরকম একটা থাকে, মানে এরকম একটা মানে চাকতি মানে কি এরকম একটা সিপির মতো একটা গোলা এরকম একটা চ্যাপ্টা একটা অংশ থাকে, যেটা কি শ্বাসনালীকে কি কি এপিগ্লটিস মানে কি এপিগ্লটিস খাদ্য গলা দখলের সময় স্বরতন্ত্রের মুখ ঢেকে দিয়ে খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাধা দেয়, তাই খাদ্যবস্তু অন্ননালীতে প্রবেশ করে। তার মানে দুইটা নালী যখন একসাথে থাকবে, এরকম লম্বা দুইটা নালী যখন একসাথে থাকবে তখন খাবারটা যেহেতু এনাকে খালি অংশ, খাবারটা তাই সে এই মানে নলের ভিতরে ঢুকতে পারে, এই নলের ভিতরে ঢুকতে পারে, যেহেতু এটা খাদ্য নালী আর এই পাশে এটা কি অন্ননালী। মানে আমি একটু দাগ দিয়ে বোঝাতে পারতেছি না, মানে এই সাদা অংশেই লক্ষ্য করো যে এটা একটা নল, এই পাশে একটা নল, তাহলে এই পাশের নলটা যদি শ্বাসনালী হয় তাহলে এই পাশের নলটা আমার বন্ধ করতে হবে বা এই নলটা কি ঢাকনা দিতে হবে, তো এই ঢাকনাটা কি এপিগ্লটিস, শ্বাসনালীর ঢাকনা কি এপিগ্লটিস, এবং কি খাদ্যটা কি কোন যখন এটা অফ হয়ে যাবে তখন কি খাদ্যটা এসে খাদ্যনালীতে ঢুকবে, এটাই বলা হয়েছে। এপিগ্লটিস কি শ্বাসনালীর ঢাকনা, এটা মনে রাখো যে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট 20-21, তাহলে 19-20-20-21 এইটুকুর মধ্যে কিন্তু 17-18 19-20-20-21 এটার মধ্যে কি কোশ্চেন আসে বলছে এইটুকুর মধ্যে। এই মানে কোশ্চেন আসলে বইয়ের বাইরে কিছু আসে না, আমরা আসলে অনেক কিছু পড়ে যাই কিন্তু আসলে মনেও থাকে না, যার কারণে এমসিকিউ সলভ করতে পারি, যার কারণে আমাদের চান্স হয় না। তো যান্ত্রিক পরিপাক এটা পড়লাম। সো এইটুকু করছি আর কি, আরো উপরে রাসায়নিক পরিপাক এখন তো গেল। এখন রাসায়নিক পরিপাক শর্করা পরিপাক লালা থেকে লালাগ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে টায়ালিন ও মোল্টেস, ওই যে বলছিলাম অ্যামাইলোলাইটিক এনজাইম টায়ালিন মোল্টেস নামক শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এগুলো কি জটিল শর্করাকে মোল্টোস এবং কি সামান্য মোল্টোসকে গ্লুকোজে পরিণত করে। তার মানে গ্লুকোজ পরিপাক করে কি প্রথমে কি করে
গ্লুকোজের পলিমার হলো কি স্টার্চ আমরা জানি। তাহলে কি গ্লুকোজগুলো যখন দুটি যুক্ত থাকে তখন তাকে বলা হয় ডাইস্যাকারাইড। এবং ডাইস্যাকারাইডে কয়েকটি হলো সুক্রোজ, ম্যালটোজ এগুলা। তো স্টার্চ সরাসরি ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট হয় না। গ্লুকোজ ভেঙে ডেক্সট্রিনে কনভার্ট হয়, এটা মনে রাখো। গ্লুকোজ ভেঙে ডেক্সট্রিনে কনভার্ট হয় এবং ডেক্সট্রিন থেকে ভেঙে ডাইস্যাকারাইডে কনভার্ট হয়, অর্থাৎ একটু একটু করে ভাঙে। টাইলিনের ক্ষমতা আছে স্টার্চকে ভেঙে দুটি ইউনিট বা ডাইস্যাকারাইডে কনভার্ট করে দেওয়া। তাহলে টাইলিনের ক্ষমতা কি স্টার্চকে ভেঙে ডাইস্যাকারাইডে পরিণত করে দেওয়া বা কনভার্ট করে দেওয়া। দুটি করে ইউনিটের একটি হচ্ছে কি মেল্টোস, একটা কি মেল্টোস, দুটি করে মানে ডাইস্যাকারাইডের দুটি করে ইউনিট মানে ভেঙে আর কি, দুটি করে ইউনিট করে ভাঙে আর কি। মানে একটা ভাতের কণা আর কি, সেটা ধরো আমি দুই ভাগ করলাম, মানে এরকম করে দুইটা ভাগ করলাম। এই দুইটা ভাগ মিলে কি বলে, সেটাকে কি বলে মেল্টোস। এখন এই মেল্টোসকে আবার মেল্টোসে আবার মেল্টেস এনজাইম, এই দেখো এই মোল্টোস আর কি, মোল্টোসের উপরে আবার কি মেল্টেস এনজাইম বা মল্টেস এনজাইম কাজ করলে এই যে দুই অণু বা ডাইস্যাকারাইড যে মোল্টোস ছিল, মোল্টোস কি এক প্রকার ডাইস্যাকারাইড, ডাইস্যাকারাইডের উপরে আবার কি মোল্টেস কাজ করে। মানে এনজাইমের নামের শেষে এস থাকবে, এটা মোল্টেস। এটা এমসিকিউ মনে রাখবো যে মোল্টুস উপর কাজ করে, মোল্টুসের উপরে কাজ করে মোল্টেস, মোল্টুসের উপরে মোল্টুস এর উপরে কাজ করে মোল্টেস, উৎপাদন করে কি গ্লুকোজ। এটা একটু মনে রাখবা। তাহলে টায়ালিন কিসের উপরে, একটা মনে রাখবা যে টায়ালিন কিসের উপরে, মানে টায়ালিন ভেঙে কি ডাইস্যাকারাইড তৈরি হয়। ডাইস্যাকারাইড কি মোল্টোস একটা ডাইস্যাকারাইড, এই ডাইস্যাকারাইডের উপরে মোল্টোজের উপরে আবার কি মল্টেস এনজাইম কাজ করে, এর উপরে কি গ্লুকোজ তৈরি হয়। আর ডেক্সট্রিন ম্যাক্সট্রিন ওগুলো মনে রাখার দরকার নাই, বই যতটুকু আছে এতটুকু, ওটুকু আমি বাড়তি বলছিলাম। তারপরে আমিষ পরিপাক, মুখ গহ্বরের লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা গ্রন্থি প্রোটিওলাইটিক কোনো এনজাইম না থাকে। তো লালা গ্রন্থিতে কোনো কি প্রথমে কি লালা থেকে কি কোনো প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, যার কারণে কি লালাতে বা মুখে জিহ্বাতে যখন জিহ্বার উপরে যখন খাবার থাকে যখন চিবাই, তখন কিছু শর্করা মানে পরিপাক হয় আর কি, সামান্য পরিমাণ কিন্তু, বা 20% ধরতে গেলে, কিন্তু 0% আমিষ পরিপাক হয়। তার মানে কারণ কি, সেখানে হলো কি প্রোটিনের কোনো এনজাইম থাকে না বা প্রোটিওলাইটিক এনজাইম থাকে না, যার কারণে মুখে কোনো কি হয় না। এবং মুখে স্নেহ পরিপাক, মুখ গহ্বর মানে ওই যে মুখের যে হা করছিলাম সেই অংশ, জিহ্বার অংশ, যেটা মুখ গহ্বর যেটা বলছিলাম আর কি। তাহলে মুখ গহ্বরে স্নেহ জাতীয় খাদ্য কোনো এনজাইম না থাকায় এই ধরনের খাদ্যের কোনো পরিপাক ঘটে না। তার মানে কি শুধুমাত্র শর্করা পরিপাক হয়, অন্যগুলা কি মুখে পরিপাক হয় না। লালা মিশ্রিত ও চর্বিত ও আংশিক পরিপাক শর্করা গলবিল অন্ননালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। এমনকি যে দাঁত আছে, দাঁতটা আগে আলোচনা করার দরকার ছিল, এই দাঁতটা আবার বিভিন্ন অংশ পড়ি আর কি। মানুষের মুখ গহ্বরে ঊর্ধ্ব ও নিম্ন স্তরে অবস্থিত অ্যালভিওলাই নামক গর্তে, মানে এই দাঁতের যে গর্ত আছে সেই দাঁতের গর্ত কি অ্যালভিওলাই নামক গর্তে দাঁতগুলো দৃঢ়ভাবে আটকানো থাকে। তাহলে দাঁতের গর্ত কি অ্যালভিওলাই বলে, মানুষের দাঁত ডাই ডাইফা কি ডাইফায়োডন্ট, মানে ধরনের, কারণ এদের দাঁত দুবার গজায়, মানে একবার ছোটবেলা দাঁত পড়ে যায় আবার দাঁত গজায় আর কি, সেটা বলে ডাইফায়োডন্ট। 2 থেকে 6 বছরের মধ্যে শিশুটি 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়। 2 থেকে 6 বছরের মধ্যে 20টি দুধ দাঁত গজায়। এগুলো 8 থেকে 10 বছরের মধ্যে একে একে পড়ে গেলে স্থায়ী দাঁত গজায়। এই যে ডাইফাইন্ড কারণ হলো কি, একবার 2 থেকে 6 বছরের মধ্যে কি দুধ দাঁত গজাইলো 20টা, তারপরে সব পড়ে গেল, পড়ে যায় কি 8 থেকে 10 বছর যখন হয় তখন কি স্থায়ীভাবে দাঁত গজায়, দিয়ে দাঁত দিয়ে প্রতিস্থাপিত হয়। 18 থেকে 24 বছর বয়সে সাধারণত 2 চলে সর্বমোট 32টি দাঁত। আমরা কই না এতরে থাপ্পড় মারে 32টা দাঁত ফেলাইলাম, মানে কি 24 বছরে 18 থেকে 24 মানে কি কিশোর হয়ে গেছে আর কি, যুবক পোলাপান হইলে তখন কি 32টা দাঁত, তখন আমরা কি এই
পিটিয়ে তো থাপড়া মেরে তো 32টা দাঁত করলো না, সেটা 32টা দাঁত আর কি। দাঁতের প্রকারভেদ, এই যে মানুষের চোয়ালে 4 ধরনের দাঁত থাকে, মানে প্রত্যেক চোয়ালেই 4 ধরনের দাঁত থাকে। কর্তন দাঁত, ইনসেসর। কর্তন মানে কি? কাটা, কাটার বলা হয়, কাটার, কাটে আর কি, কুদাল। কর্তন মানে কুদাল, কুদাল দাঁত যেটা। ধারালো দাঁত প্রতি 4টি দাঁত, যা কি খাদ্য কাটা ও ছেঁড়া, এই যে কাটা, মাটি কাটা যে আছে, কুদাল দিয়ে তো মাটি কাটে, ও ছেঁড়ার কাজে সাহায্য করে। তাহলে কর্তন দাঁত মানে কি? মনে রাখবা, কুদাল দাঁত মানে যেগুলো কি কাটে ও ছেড়ে। ছেদন দাঁত মানে ছেদ করে আর কি, চুক্কা, চুক্কাই তো ছেদ, ছেদ মানে ছেদন মানে কি? ছেদ করবো যেটা, মানে চুক্কাই তো ছেদ করে আর কি। এই যে টেডা ছিল না, গ্রামের ভাষায় টেডা কারে কয়, যেটা দিয়ে ওই যে মাছের ছেদ করে ফেলা দূর থেকে মাইরে, এটা কি কেনাইন। প্রতি চলের দাঁতের পিছনে একটি করে কর্তন দাঁতের পেছনে একটি করে কি চুখা দাঁত। এই যে চুক্কা দেখছো, চুক্কা, চুখা মানে চুক্কা দাঁত, যাকে খাদ্য কি ছেঁড়ার কাজে ব্যবহৃত হয়। ছেঁড়া মানে কি? ওই যে একবার ছেদ করা। অগ্রবেশন যেটা পিষে আর কি, প্রতি চোয়ালের প্রিমোলার আর কি, প্রতি চোয়ালের প্রতি পাশে ছেদন দাঁতের পাশে 2টি করে এ ধরনের দাঁত থাকে। এগুলোকে উগ্র, ঊর্ধ্বপ্রান্ত চওড়া, এবং কি ঊর্ধ্বপ্রান্ত চওড়া মানে কি? প্রস্থ কি? ঊর্ধ্বপ্রান্তের মানে প্রস্থ হলো কি একটু চওড়া আর কি। খাস কাটা, খাস কাটা কাশযুক্ত। এদের কাজ খাদ্যবস্তু চর্বণ ও পেষণ, মানে পেষণ করা, মানে পেশ করা আর কি। দুধ দাঁতে এরা থাকে না, দুধ দাঁতে এরা কি থাকে না। পেষণ দাঁত এটা কি পেশ করে আর কি। অগ্রপেশন মানে হলো পেষণ দাঁতের আগের অংশ, মানে সামনের অংশ, সামনের দাঁত আর কি। তাহলে পেষণ দাঁত হলো কি মোলার, প্রতি চোয়ালের প্রতি পাশে, অগ্রপেশনের দাঁতের পিছনে, দেখছো? তার মানে অগ্রপেশনের দাঁতের পিছনে। তাহলে পেষণ, অগ্রপেশন মানে কি? অগ্রপেশন হলো সামনে, আর পেষণ মানে কি তার পিছনে আর কি। আর দুইটা যদি মানে এর নাম দিছে আর কি এমনি। এক ধরনের দাঁত রয়েছে এদের কি ঊর্ধ্বপ্রান্ত অনেক চওড়া ও খাঁজকাটা কাশযুক্ত। সর্বশেষ পেষণ দাঁতটি পড়ে ওঠে, একে আক্কেল দাঁত বলা হয়। একদম সর্বশেষ যে পেষণ দাঁত আছে সেটাকে আক্কেল দাঁত বলা হয়। মানে মানে মাঝে মাঝে গ্রামের ভাষায় কয় যে তোর তো আক্কেল দাঁতই হয় নাই, আক্কেলই হয় নাই। আক্কেলই হয় নাই মানে কি? মানে যারা ধরো ভুল করে লাইছে কোনো একটা বাচ্চা, মানে ধরো বাচ্চা বলে বড় মানুষই এটা ভুল করে লাইছে, তখন কয় তোর তো আক্কেলই হয় নাই, এরকম আক্কেলের কাজ করছো, সেটা পুরো বেককল মানুষ তুই। এই যে আক্কেল দাঁত যদি না থাকে, তো তখন তোমার কবো আর কি আক্কেল নাই, আক্কেল খারাপ নাই। তাহলে এই আক্কেলটা কোন জায়গায়? এই যে মুখের যে চোয়াল আছে, চোয়ালের একবার দাঁতের যে চোয়াল আছে, চোয়ালের এই দাঁতের শেষ যে পেষণ আছে, পেষণ শেষ পেষণ দাঁত থেকে আক্কেল দাঁত বলা হয়। পেষণ দাঁতও খাদ্যবস্তুর চর্বণ ও পেষণে সাহায্য করে। তাহলে এইটাও পেষণের কাজ করতেছে, এটাও পেষণের কাজ করতেছে, দুটি। এই দেখো, যদি লক্ষ্য করো, যেহেতু প্রথমে যেহেতু কয়টা থাকে, এই যে প্রথম কয়টা হলো কর্তন দাঁত কয়টা? প্রতি চোয়ালের সামনের ধারালো 4টি দাঁত, প্রতি চোয়ালের ধারালো চারটি দাঁত হলো কি কর্তন। তার মানে এই যে এই দুইটা, এটা ধরো নিচের নিচের চোয়াল, আর এটা উপরের চোয়াল, তাহলে এই যে এই দুইটা কি কর্তন দাঁত, আবার এই দুইটা কি কর্তন দাঁত। তাহলে কয়টা হলো? 4টে, 4টে কি কর্তন দাঁত। এই দুটো কি কেন্দ্রীয় কর্তন, মানে মেন কুদাল, মানে মানে কেন্দ্রীয় মানে সেন্ট্রাল, সেন্ট্রাল কর্তন। এটা কি পার্শ্বীয় কর্তন দাঁত, দুটো সেন্ট্রাল কর্তন দাঁত, এটা কি পার্শ্বীয় কর্তন দাঁত। সো এটা তো এরকম হওয়ার কথা না, এটা 4টে লেগছে। প্রতি চোয়ালের সামনে ধারালো 4টি দাঁত, যা খাদ্য কাটা ও ছাড়া। প্রতি চোয়ালের সামনে ধারালো 4টি দাঁত, সামনে ধারালো 4টি দাঁত। এই যে এই 4টা মানে, এই যে এই 4টা মানে, এই 4টা। তাহলে 4 4 8, 8টা হইলো, আর বাদ বাদ থাকে কয়টা? 8 9 10 11 12 13 14, 14 কানে 28 হয়, 28 29 30 31 32 33 হয়ে যাবে। তাহলে
1 2 3 4 1 2 3 এটা হলো কি অগ্র, তাহলে ছেদন, এটা হলো প্রিমোলার, এটা হলো মোলার। আর হিসাবটা মিলতেছে না। আচ্ছা যাই হোক, যেহেতু এনাদের দুইটা আর এই একটা, তাহলে তিনটা কর্তন, একটা পার্শ্বীয় কর্তন আর দুইটা হলো কেন্দ্রীয় কর্তন। তাহলে 3 3 6 6 7 8 9 10 11 12 12 13 14 15 16 17 18 18 দোকানে অবস্থায় প্রত্যেক চলে দন্ত কোঠরে 16টি দাঁত থাকে। প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত। স্তন্যপায়ী প্রাণীদের মোট দাঁতের সংখ্যা ও ধরন যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে। প্রাপ্তবয়স্ক অবস্থায় মানুষের প্রত্যেক চলের দন্ত কোঠরে 16টি দাঁত থাকে। তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। আচ্ছা, চলের সামনে 4টি কর্তন দাঁত, সামনে 4টি কর্তন দাঁত, এগুলোর দুপাশে একটি করে ছেদন দাঁত। তার মানে 1 2 3 4, এই 4টা হলো কি কর্তন দাঁত। তারপর দুই পাশে কি একটি করে কি ছেদন দাঁত। তারপর কি ছেদনের দুপাশে দুটি করে অগ্রপেশন, তার মানে এই যে দুটি হলো অগ্রপেশন, এই দুটা কি অগ্রপেশন। তাহলে কত হলো অগ্রপেশন দুইটা। তারপর হলো কি এবং চোয়ালের দু প্রান্তে রয়েছে 3টি করে পেশন দাঁত, 3টি করে এই যে বড় বড় যেগুলো আছে, বড় বড় তিনটে হলো পেশন দাঁত। তাহলে কত হইলো? তাহলে উপরে থাকলো কয়টা? 4টে, আর ছেদন কয়টা? 2টে। তাহলে 4 আর 2 6, 6 আর হলো পেশন কয়টা করে? 2টে 2টে 4টে। তাহলে 6 আর 4 10, 10 আর এই পাশে 3টে পেশন, এই পাশে 3টে পেশন, তাহলে 2 গুণা 6, তাহলে 10 আর 6 হলো 16টা। ঠিকই আছে। মানে এই যে লাস্টের যে তৃতীয় পেশন দাঁত, এটা কি আক্কেল দাঁত আর কি, উপরে চলে এবং নিচে চলে। ও ঠিকই আছে। উপরে আর নিচে দুইটা একসাথে বাঁধা, এটা মনে আমি বলি এখানে যে দেওয়া আছে 4টি কর্তন, মানে এই যে উপরের দুইটা আর নিচের দুইটা এইভাবে মনে করতে যায় না, যে কোনো একটা পার্ট, মানে এই যে ঠিক, মানে এই যে এটুক বাদ দিয়ে দিলে, এই যে এটুক করলে, ওরা বলছে যে এখানে 4টি ছেদন দাঁত, এই যে মানে কর্তন দাঁত 1 2 3 4, এই 4টি হলো কি কর্তন দাঁত। তারপর ছেদন দাঁত হলো দুইটা, এই যে একটা, এই যে চুক্কা দেহ, এই যে চুক্কা, যেহেতু ছেদন মানে কি ছেদ করে, এই যে চুক্কা দুইটা। আর অগ্রপেশনে এই যে ছোট ছোট দুইটা আছে, এই পাশে ছোট ছোট, তাহলে এই 4টে হলো কি, 4টে কি দুইটা করে কি, দুইটা করে 4টে কি, এই যে কি করছে ওগুলো দুটি দুটি করে ছেদনের দু পাশে, ছেদনের পাশে দুটি করে অগ্রপেশন। তাহলে ছেদন, এই যে এটা হলো ছেদন, তার পাশে কি দুইটা করে অগ্রপেশন, তার মানে কি এই যে এই পাশে দুইটা, এই পাশে দুইটা, 4টে। তারপর কি আর এগুলা কি পেশন, তাহলে 3টে করে, এই যে 3টে করে পেশন, তার মানে এই যে এই পাশে 3টে পেশন আর এই পাশে 3টে পেশন। তাহলে এই টোটাল কয়টা থাকলো? 16টা। 16, এই ঠিক সেম ভাবে নিচে চলে, ওই যে অগ্রপেশন, কেন্দ্রীয় কর্তন, পার্শ্বীয় কর্তন এগুলো আছে, তারপরে অগ্রপেশন পেশন এগুলো আছে, সব মিলে কি উপরে 16টা নিচে 16টা 32টা। এই হলো অবস্থা। এটাতেই দেখো এই যে এইভাবে প্রকাশ করছে, দেখো মেডিকেল 16 17 18 19 17 18 সব আইছে আর কি, 16 17 17 18 একবারও মিস দেয় নাই। দেখো প্রাপ্তবয়স্ক পর্যন্ত ওই যে কর্তন বলছিলাম, কর্তন কয়টা? কর্তন হলো উপরে চলে কয়টা থাকে? 2টে কর্তন। দেখো এই যে উপরে দলে 2টে, আর নিচের চলেও কয়টা? 2টে। মানে এই যে I2 মানে ইনসেসর 2, এটাও ইনসেসর 2, মানে 2টে 2টে। ক্যানাইন এই পাশে একটা, এই পাশে একটা। প্রিমোলার 2টে 2টে, মোলার 3টে 3টে। তার মানে দেখো এই পাশে
কর্তন দাঁত এই যে এই দুইটা আর এই যে দুইটা, মানে পার্শ্বীয় কর্তন। তাহলে কেন্দ্রীয় কর্তন আর পার্শ্বীয় কর্তন দুইটা দুইটা কয়টা? চারটে। ইনসেসর দুইটা 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 করে চারটে। এটা ইনসেসর দুইটা, নিচে দুইটা, কয়টা হলো? চারটে। তারপর কেনাইন একটা একটা করে। কেনাইন দেখো, এই যে ছেদন দেখো একটা একটা করে, এই পাশে ছেদন, এই পাশে একটা, এই পাশে একটা, কেনাইন একটা একটা। তাহলে কেনাইন ছেদন, কেনাইন অর্থ ছেদন, এই যে একটা, এই যে একটা, কেনাইন দুইটা দুইটা হইলো। তারপর কি প্রিমোলার কয়টা? দুইটা, P2 আর এই পাশে P2, তাহলে কয়টা হলো? চারটে। তাহলে P2 P2 নিচেও P2। আর মোলার কয়টা? 1 2 3, তাহলে মোলার কয়টা? তিনটে। কত? মোলার তিনটে। মোলার তিনটে, মোলার তিনটে। তাহলে টোটাল কয়টা হলো? 8টা হইলো। 8টা হলো না? 2, এই যে সব সংখ্যাগুলো যোগ করো, 2 আর 1 কত? 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8টা। তাহলে নিচে কয়টা? 8টাই হবো। 8টা, যেহেতু দুই পাশেই আসে, মানে উপরেও আছে নিচেও আছে, তাহলে কত? দুইটা করে না? তাহলে দুটো 8 × 2, নিচে কত? এটাও যেহেতু উপরে আর নিচে দুইটাই এগুলো আছে, মানে উপরে চল আর নিচে নিচে চল, তাহলে 8 × 2, 8 × 2, টোটাল কত? 16 + 16 = কত? 32। তার মানে এক কথায় ইনসেসর এখানে দুইটা, এই পাশে দুইটা, মানে একটা চোয়ালের অংশ আগে খেয়াল করছে, মানে এক পাশের অংশ খেয়াল করছে কইরে, তারপরে যেহেতু এই পাশেও ঠিক সেম ভাবে আছে, মানে এক পাশের প্রিমোলার, মোলার, কর্তন, এক পাশে কর্তন ছেদন, তারপরে কি অগ্রপেশন পেশন করছে, মানে এক পাশেরটা সে হিসাব করছে কইরে। তারপর কি যেহেতু এক, মানে এই যে এই একটা ফ্ল্যাট, এটা মনে করো যে একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের ভিতরে ধরো আমি একটু এইভাবে খেয়াল করি আর কিভাবে লক্ষ্য করি, এভাবে একটু লক্ষ্য করো যে এটা একটা ধরো দাঁতের একটা পাটি, দাঁতের পাটি, এই দুইটা কি ইনসেসর, মানে কর্তন দাঁত। তাহলে মানে ধরো এটা আর এটা ধরছে, কর্তন ধরছে, এটা ধরো বাদ দাও, এটাও তো এই পাশে আছে। ধরো এই কর্তন, এই যে কয়টা আছে, এনে ধরো এই 8টারে আমি বাদ দিলাম, এই যে ধরো 1 2 3 4 5 6 7 8, এই পাশে 8টা আছে, এই যে আমি যে কার্সরটা রাখছি, এটার এই পাশে 8টা আর এই পাশে 8টা। তাহলে এনে যদি ইনসেসর কয়টা দেখো, 1 আর 2, ইনসেসর কয়টা, মানে কর্তন কয়টা? দুইটা, এটা আর এটা। আর তারপর কি ক্যানাইন কত? ইনসেসর ক্যানাইন একটা। তারপর প্রিমোলার এই যে দুইটা, আর মোলার তিনটে। ঠিক সেম কথাটাই লেখছে যে এই এক পাশেরটা দিয়ে, তারপর যেহেতু দুইটা গুণ করছে, তার মানে এই পাশে ওই সেম গুলাই আছে। তার মানে এই দেখো, এই দেখছো মজার জিনিস, ইনসেসর আছে দুইটা, ক্যানাইন একটা, প্রিমোলার দুইটা, মোলার তিনটে। তিনটে লিখে এটা, এই পাশে যেহেতু 8টা আছে, এই 8টারে এই পাশেও যেহেতু 8টা আছে, তাহলে দুইটা আছে, তাহলে দুইটা দিয়ে 8 গুণ করা লাগবে, 8 দিয়ে দুইটা গুণ করছে। ঠিক সেম ভাবে এদের ক্ষেত্রে লক্ষ্য করো, ইনো এই কয়টা আছে? 8টা আছে, এই পাশেও 8টা আছে, তাহলে 8টা দিয়ে 2 দিয়ে গুণ করা লাগবে, 8 × 2, 16 + 16 = 32। এখন ভাই যদি এই জিনিস করে 8 দোকানে 16, 8 দোকানে 16 কাটাকাটি করে দিই, এক বানাই দাও, তাহলে তো ভাই জীবন শেষ। এখন দেখো 5 বছরের ক্ষেত্রে কোনো মূলার দাঁত নাই, প্রিমোলার দাঁত নাই, তাহলে প্রিমোলার দাঁত না থাকলে এগুলো যোগ করো, 2 আর 1 কত? 3, 3 আর 2 কত? 5, তাহলে এই যে 5 উপরে 5 ইন্টু, যেহেতু দুই পাশে আছে, তাহলে 5 × 2, তাহলে 10, 5 × 2 10, তাহলে 20টা। তাহলে শিশু বয়সে যে কইছিলাম না কয়টা দাঁত গজায়? 20টা দাঁত গজায়। তো 20টা দাঁত পড়ে গেলে তখন কি 5 থেকে 6 বছরের 20টা দাঁত পড়ে যায়, এই জন্য তো সুন্দর করে লেখা ছিল। যখন 5 থেকে 6 বছর হয় তখন কি দাঁত, দুধ দাঁত কোনো জানি বললাম আর মনে নাই, আর হাইলাম না, তাহলে বাদ দাও। তাহলে 5 থেকে 6 বছর ওটা কি দুধ দাঁত গজায়, দুধ দাঁত কোনটা? এবং 8 থেকে 10 বছরের মধ্যে তখন কি হয়? সব পরে যায় কি স্থায়ী দাঁত গজায়। কিছুক্ষণ আগে বললাম, কোনো যে বললাম মনে নেই। পাকস্থলীতে খাদ্য পরিপাক, এখন বিষয় হলো যে এগুলো মুখে পরিপাক, এগুলো বললামই, মুখে দাঁত কিভাবে চাবায়, তারপরে কি করে না করে, এগুলো তো মুখে হা করছে তো কত বড় ভাই, কি জিভে কোনো কিছু কোন মিষ্টি ওই করে, তারপরে ইটি, এগুলো তো বললামই ভাই। এখন আসলে যে পাকস্থলীর মধ্যে যাই, এত তো মেলা উপরে দেখলাম, এখন ভিতরে ঢুকি। তাহলে পাকস্থলীতে খাদ্য পরিপাক, ডাইজেশন অফ ফুড ইন স্টমাক। তাহলে পাকস্থলীতে ডায়াফ্রামের নিচে, ডায়াফ্রাম মানে কি, যে এই পাশে ওই উপরে পাকস্থলীর উপরে যে আমরা
সেটাকে কি বলে, মধ্যচ্ছদা। ডায়াফ্রামের বাংলা টার্ম হলো মধ্যচ্ছদা, মানে বুকের যে মানে হার্ট, তারপরে কি ফুসফুস থেকে একটা, ফুসফুসের পরে হার্ট, এগুলোর পরে একটা পর্দা আছে, যেটার পর্দার সেটা কি ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের নিচে কি, নিচে উদরের পরের অংশে অবস্থিত প্রায় 30 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া এই যে পাকস্থলী, দেখছো 30 সেন্টিমিটার লম্বা এবং 15 সেন্টিমিটার চওড়া, এটা কিন্তু মেডিকেল ইনভেস্টিগেশনের জন্য ইম্পর্টেন্ট। বাঁকানো থলির মতো, এই যে একটা বাঁকানো থলির মতো অংশ। সদ্য ভূমিষ্ঠ শিশুর দেহে পাকস্থলী ধারণ ক্ষমতা থাকে 23 মিলিলিটার, তার মানে 1 আউন্স। বা এই আউন্স কি লাপোজেনীয় আউন্স পাউন্স এগুলো পড়লো। বয়সন্ধিকালে হয় 1 লিটার, তার মানে 30 মিলিলিটার। মিলিলিটার মানে 30 মিলিলিটার জায়গা সেখানে ধারণ করতে পারে, এবং এই বয়সন্ধিকালে 1 লিটার মানে 1 লিটার পরিমাণ সেটা কি জায়গা ধারণ করতে পারে, বা মানে তার ধারণ ক্ষমতা আর কি। আর প্রাপ্তবয়স্কে বেডে কত, 1.5 থেকে 2 লিটার পর্যন্ত। এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশন জন্য 100% ইম্পর্টেন্ট। তার মানে যখন শিশু বয়স তখন কত, মাত্র 30 মিলিলিটার। যখন বয়সন্ধিকাল তখন 1 মিলিলিটার, আর যখন 1 লিটার। আর যখন প্রাপ্তবয়স্ক তখন কি 1.5 থেকে 2 লিটার। এটা মাথায় রেখো। তারপরে কি এইটুকু অংশ কার্ডিয়া। এই যে মানে পাকস্থলী, এগুলা নাম দিছে আর কি ভাই, কার্ডিয়া কি এগুলা মনে রাখার দরকার নাই, এগুলো নাম দিছে যে এই অংশটাকে কার্ডিয়া বলে। তারপরে এই যে গোলাকার উপরে যে এরকম উত্তল আকৃতির যে অংশটা সেটা কি ফান্ডাস। তারপরে এই যে ইয়েতে এই যে এই অংশটা কি পাইলোরাস। তারপরে যে কি এন্ট্রাম, গোলাপি অংশ কি এন্ট্রাম, এগুলো নাম দিছে আর কি। আর এটা তো খাবার আইতেই আছে, তার মানে অন্ননালী। তো কার্ডিয়া কি, যে অংশে অন্ননালী কি উন্মুক্ত, এগুলো মুখস্থ করো, যে অংশ কি অন্ননালী উন্মুক্ত হয় এটা কার্ডিয়া। এটি এমনি কার্ডিয়া স্ফিংটার নামক পেশি বহুল দ্বারা। তাহলে এই জায়গায় যে পেশি আছে সেটা কি কার্ডিয়াক স্ফিংটার। ফান্ডাস কি, এই যে উপরে যে উত্তল আকৃতির বাম পাশের কার্ডিয়াকের নিচে, এই যে কার্ডিয়াকের নিচে, এই যে নিচে, তারপর কি বাম পাশে, আমার আমার যদি ডান পাশ হয় তাহলে কি অন্যজনের বাম পাশ, তার কারণে এটাকে বাম পাশ বলছে। বাম পাশের গম্বুজাকৃতির উঁচু অংশের নাম কি ফান্ডাস। যে গম্বুজাকৃতি, আমরা যে 60 গম্বুজ মসজিদ করি, সেই 60 গম্বুজ মসজিদে এরকম গম্বুজ আছে, যার কারণে এটাকে গম্বুজাকৃতি বলা হয়েছে। তার নাম হলো কি ফান্ডাস। পরিপাকের সময় পিষ্ট গ্যাস এখানে জমা থাকে, পরিপাকের সময় পিষ্ট গ্যাস এখানে জমা থাকে। তারপরে কি দেহ বা দেহ বা এই যে অংশটাকে দেহ বলে, যাকে বলে কর্পাস। দেহ বা কর্পাস, বডি বা কর্পাস, এটি পাকস্থলীর প্রধান অংশ এবং কি সর্ববৃহৎ অংশ। এই যে মেলা অংশ দেখা যাচ্ছে, অনেক বড় অংশ, এটা বৃহৎ অংশ আর কি। এই খাদ্যের পরিপাক সংগঠিত হয়, এখানে খাদ্যের পরিপাক সংগঠিত হয়। এন্ট্রাম এটি কর্পাসের নিচের বাঁকা অংশ। এই যে কর্পাসের নিচের বাঁকা অংশ, এই যে বাঁকা অংশগুলো বিকালার। একটা মজা করে নিলাম আর কি, বাঁকা অংশ। অন্ত্রে প্রবেশের পূর্বে এখানে খাদ্য সাময়িকভাবে জমা থাকে, যেহেতু এটা অভিকর্ষ স্তরণের দ্বারা এদিকে এসে দেয়, যেহেতু এরকম আবার উঠে উপর দিকে লাউডে লাগে, যার কারণে খাদ্য কিছুক্ষণ জমা থাকে। তারপরে আবার যখন এদের খাদ্য এদিকে ঠেলা দেয় তখন এদিক দিয়ে আস্তে আস্তে এদিকে নামে। পাইলোরাস, যে এই পাশে পাইলোরাস পাকস্থলীর যে অংশটি অন্ত্রের ডিউডেনামে উন্মুক্ত হয় তার নাম পাইলোরাস। ডিউডেনামে উন্মুক্ত হওয়ার আগের অংশকে কি বলে, পাইলোরাস। এখানে পাইলোলাইটিক স্ফিংটার থাকে, কারণ এখানে একটি স্ফিংটার মানে পেশিবহুল একটা অংশ থাকে। এটা কি স্ফিংটার মানে, মানে এই যে স্ফিংটার মানে যেখানে কি সিপির মতো অংশ, এখানে খাদ্য এখানে এসে যাতে একবারে ধাম করে এখানে না পড়ে, যেখানে একটা এটা থাকে দরজার মতো থাকে, যেহেতু স্ফিংটার বলা হয়েছে। পেশিবহুল ধারণ করে, যার মানে কি খাদ্য এখানে এসে আবার এদিক দিয়ে ধাম করে না যায়, আগে এনোকে কাজ করবো করে এটা তারপরে অন্য যাবো, তার মানে এটা দরজা, পাইলোরাস একটা দরজা। যাই হোক, এগুলা পরিচিত আর কি, পাকস্থলী পরিচিত। যান্ত্রিক পরিপাক, এখানে যেগুলা চিনলাম, এখানে এটার ভিতরে কিভাবে কি কাজ হবো সেটা দেখবো আর কি। তো মুখ থেকে চর্বি মুখ থেকে চর্বিত মানে চাবানো মানে পেষণ করা খাদ্য অন্ননালীতে পাকস্থলীতে এসে এসে 4 থেকে 9 ঘন্টা কাল অবস্থান করে। কয় ঘন্টা? 4 থেকে 9 ঘন্টা। তারপরে মুখ থেকে আমরা যখন খাবার খাই এর থেকে 9 ঘন্টা, 4 থেকে 9 ঘন্টা এখানে অবস্থান করছে। তরল খাদ্য 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী
খালি করে ক্ষুদ্রান্তে এসে পৌঁছে। তরল খাদ্য কি 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী খালি করে ক্ষুদ্রান্তে অংশে পৌঁছে। আর এই যে শক্ত যে খাবারগুলো সেগুলো কি 4 থেকে 9 ঘন্টা লাগে। আবার মনে রাখি 4 থেকে 9 ঘন্টা শক্ত খাবার সেখানে পাকস্থলীতে অবস্থান করে। আর তরল খাবার মাত্র 30 মিনিটের মধ্যেই ক্ষুদ্রান্তে জায়গা। মানে এই যে এরপরে ক্ষুদ্রান্ত কোনটা? এটা হচ্ছে ডিউটেনাম। এই যে ব্যাগে আগে করছিলাম এস এর মতো প্রথম অংশ, এস এর প্রথম অংশ কি সেটা হচ্ছে ডিউটেনাম। ডিউটেনামে এসে পড়ে ক্ষুদ্রান্ত। ডিউটেনাম মানে ক্ষুদ্রান্তে এসে পড়ে। এ সময় প্যারাইটাল কোষ, প্যারাইটাল এই যে এখানে প্যারাইটাল কোষ আছে, প্যারাইটাল কোষ থেকে এই সেল খরিত হয় খাদ্যবহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। মানে খাদ্যটা যাইলো তখন এই পাকস্থলীর ভিতরে এই সেল খরিত হয় প্যারাইটাল কোষ থেকে। এই সেল খরিত হলে সেখানে কি সেখানে খাদ্য আসলে সেখানে ব্যাকটেরিয়া জাতীয় ব্যাকটেরিয়া মারা যায় এই সেলের ক্ষরণ করে। মসৃণ পেশি, মসৃণ পেশি 3টি স্তর পাকস্থলী গঠিত। পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়, পাকস্থলী প্রাচীরের নানা দিকে সঞ্চালিত হয়, মোচড় দিয়ে সংকুচিত হয়ে কিংবা চাপা হয়ে মুখ গহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যকে পেশি পেস্ট করে পরিণত করে। মানে মোচড় দিয়ে সংকুচিত হয়ে কিংবা চাপা হয়ে পেস্ট করে আর কি। এ সময় গ্যাস্ট্রিক জুস খরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মিশ্রণে পরিণত হয়। এই খাদ্যের এই অবস্থাকে কাইম বলে বা মন্ড বলে। এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থি মিশ্রিত বিভিন্ন এনজাইম পরিপাক কাজ শুরু করে। তার মানে এটা মন্ড পরিণত হয়। মানে চাপ চুপ দিল, দিয়ে তারপরে গ্যাস্ট্রিক জুস খরিত হইলো, খরিত হয়ে কি তরলের মধ্যে এল্লা কোলিন থাকলো, এটা মিলে কি এই যে দেখছো না, পেঁপের জুস দেখছো না, এল্লা কঠিন, তারপরে এল্লা ঘন থাকে, তারপরে কি থাকে আর কি। তো এরকম জুসও তৈরি হয়, যাকে বলা কি কাইম বা মন্ড বলা হয়। আমি যে কাইমটা তৈরি হইলো এটা তো যান্ত্রিক পরিপাকে পর্যন্ত রাসায়নিক পরিপাক। পাকস্থলী প্রাচীরে পেশিবহুল ও গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। গ্যাস্ট্রিক বল পেশিবহুল এবং কি গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। পাকস্থলী প্রাচীর মানে যে পাকস্থলী যে আছে, পাকস্থলী যে প্রাচীর আছে, ভিতরে যে প্রাচীর আছে সেটা। এই যে 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত, এটা মনে রাখো, 3টি স্তর নিয়ে পাকস্থলী গঠিত। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি ও 4 ধরনের কোষে গঠিত। প্রত্যেক ধরনের কোষের গঠন আলাদা। সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক জুস বলা হয়। তার মানে যা খরিত হয় সেগুলো যেগুলো খরিত হয়, রসগুলো খরিত হয় এর কি 99.45% পানি। এটা মনে রাখো, মাস্ট ইম্পর্টেন্ট মেডিকেল এডুকেশন। এটার সাথে কিন্তু ওইটা মিলে না, ওই যে লালা গ্রন্থিতে পানি থাকে কত 95.5% থেকে 99.5%, কিন্তু এটা কি 99.45%। এটা মনে রাখো, এটার ওইটা ডোন্ট বি কনফিউজড। গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। গ্যাস্ট্রিন হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। শর্করা পরিপাক, এখন খাদ্য তৈরি হলো, শর্করা হওয়াবো, আমিষ হওয়াবো, স্নেহ হওয়াবো, সব কি পাকস্থলী নামবো আর কি, পাকস্থলীতে অবস্থান করবো করতেছে আর কি। কারণ তাহলে শর্করা জাতীয় পাকস্থলীতে শর্করা বিশ্লেষী এনজাইম মিশ্রিত হয় না। এই দেখছো, তাহলে কি মুখে শর্করা পরিপাক হয় কিন্তু আবার কি পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, ফলে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিবর্তন ঘটে না। মানে তখন শর্করা জাতীয় খাদ্য যেভাবে আছে সেভাবেই থাকে। আমিষ পরিপাক, গ্যাস্ট্রিক জুসে পেপসিনোজেন নামক নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক এনজাইম থাকে। নিষ্ক্রিয় এনজাইমটি গ্যাস্ট্রিক জুসের HCl এর সাথে বিক্রিয়া করে পেপসিন নামক সক্রিয়, এই যে পেপসিন সিন আছে, সিন মানে কি পেপসিন নামক সক্রিয় এনজাইমে কি পরিণত হয়। তাহলে পেপসিন নিষ্ক্রিয় কারা, নিষ্ক্রিয় এনজাইমের নাম কি পেপসিনোজেন, আর সক্রিয় হলে কি হয় পেপসিনে পরিণত হয়। তাহলে এসএসসি তে তোমরা পড়ছো বইয়ের মধ্যে যে এসএসসি বইয়ে সুন্দর করে লেখা আছে যে পেপসিনোজেনকে এই সেল মানে এই সেল যুক্ত হইলো, যুক্ত হয় কি এই যে বইয়ে লেখা আছে আমিষের উপরে প্রথমে নিষ্ক্রিয় পেপসিনোজেনের উপরে এই সেল কাজ করলো, করে কি সক্রিয় পেপসিনে পরিণত হলো। আর আমিষের উপরে পেপসিন মানে কাজ করে পলিপেপটাইডে পরিণত হয়। তাই লেখা আছে যে কি পেপসিন, এটা কি আমরা এসএসসি তে পড়ছি যে পেপসিন আবার কি সেটার উপরে আমিষের উপরে কাজ করে পলিপেপটাইডে পরিণত হয়, কিন্তু এসএসসি তে একটু বেশি করে লাগবে। পেপসিন নামক সক্রিয় এনজাইমে পরিণত হয়। পেপসিন অম্লীয় মাধ্যমে
জটিল আমিষের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে প্রোটিওজ ও পেপটোনে পরিণত করে। এসএসসিতে পড়ছিলাম কি যে আমিষের উপরে কাজ করে কি পলিপেপটাইড তৈরি করে, কিন্তু এখানে বললাম কি প্রোটিওজ ও পেপটোনে পরিণত হয়। এছাড়া পাচক রসে জিলেটিনেস নামক এনজাইম জিলেটিন নামক আমিষ তো অনেক ধরনের আছে, প্রোটিনের অথবা কোষের গঠন অধ্যায়ে প্রোটিন বিভিন্ন নাম বলছে, যেমন লেসিথিন হ্যান ত্যান অনেক কিছু এনজাইম মানে প্রোটিন আছে। জিলেটিনের উপর জিলেটিনেস এনজাইম কাজ করে, আমিষকে আংশিক পরিপাক করে পেপটন ও পলিপেপটাইড। এই যে জিলেটিনের উপর আমিষের উপর কাজ করে কি, আমিষ তো অনেক ধরনের আছে, একটা আমিষ আছে যেটার নাম কি জিলেটিন। এই জিলেটিনের উপরে কাজ করে কোনটা, জিলেটিনেস। এস আছে যেহেতু এটা একটা এনজাইম, জিলেটিনেসের উপরে কাজ করে, জিলেটিনের উপরে কাজ করে জিলেটিনেস। ওইটা কি করে পেপটন ও পলিপেপটাইড উৎপন্ন করে। দুধের আমিষের নাম কি, ক্যাসিন। দুধের আমিষের নাম কি, ক্যাসিন। এই ক্যাসিনের উপর কাজ করে কি, এমনকি অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মানব শিশুতে রেনিন তৈরি হয় না, একে ক্যাসিন বলে। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মতো মানব শিশুতে রেনিন তৈরি হয় না, মানব শিশু। ওই যে মানব শিশু আমি কইছিলাম যে বাবা দুধ খিলেইও না, ছোটবেলায় মানে 3-4 বছর বয়সে হইলে এর আগে দুধ মানে গরুর দুধ খেলেও না, এই জন্য যে রেনিন তৈরি হয় না। পূর্ণবয়স্ক মানুষের মতো পেপসিনের মাধ্যমে সাহায্যে পলিপেপটাইডে পরিণত হয়, কিন্তু রেনিন ক্যাসিনকে কি পেপসিনের মাধ্যমে কি পলিপেপটাইডে পরিণত হয়, কিন্তু অন্য স্তন্যপায়ী প্রাণীদের মতো মানব শিশুতে কি রেনিন তৈরি হয় না। রেনিন যেহেতু তৈরি হয় না, তার মানে কি ক্যাসিন দুগ্ধ আমিষ কি পেপসিনের মাধ্যমে কি পলিপেপটাইডে পরিণত হয়। তাহলে আমিষের মধ্যে পানি, পেপসিন যোগ হয়ে কি প্রোটিওজ আর পেপটোন। জিলেটিনের উপরে জিলেটিনেস, পেপটোন এবং পলিপেপটাইড, ক্যাসিন দুগ্ধ আমিষের পেপসিন কাজ করে কি পলিপেপটাইড, সবকিছু কি পলিপেপটাইডে পরিণত হয়। তাহলে কি যে এই সিস্টেমটা উঠলাম প্রোটিওজ ও পেপটোন, এটা বললাম আর কি। স্নেহ পরিপাক, অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম কাজ করতে পারে না, কিন্তু পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম পরিপাক। তার মানে কি ইয়েতে মুখে শর্করা পরিপাক হয়েছে, মানে কিছুটা আমিষ আর হইলো কি স্নেহ জাতীয় পদার্থ পরিপাক হয় না, মানে একটা পরিপাক হলে আর দুটো হয় না। এখন আবার গ্যাস্ট্রিক ইয়েতে মানে কি পাকস্থলীতে আইছে খালি আমিষ পরিপাক হইতেছে, আর কি শর্করা আর স্নেহ কি পরিপাক হইতেছে না। দেখো মুখে পরিপাক হয়েছে একটা আর দুটো অফ আছে, এই জায়গাও ঠিক একটা পরিপাক হয়েছে, আমিষ পরিপাক হয়েছে, শর্করা পরিপাক হইল না, আর কি স্নেহ পরিপাক হইল না, কারণ কি লাইপোলাইটিক এনজাইম নেই, এবং কি শর্করা পরিপাকের এনজাইম নেই, মানে কি অ্যামাইলোলাইটিক এনজাইম নেই। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ এনজাইম থাকে। এনজাইম কাজ করতে পারে না, কিন্তু পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ নামক খুব দুর্বল স্নেহ বিশ্লেষণী এনজাইম থাকে। লাইপোলাইটিক এনজাইমের মধ্যে এরা ব্যতিক্রম এই অর্থে যে এগুলো একমাত্র অম্লীয় মাধ্যমে কাজ করতে সক্ষম। এনজাইম কেবল মাখনের চর্বি বা বাটার ফ্যাট এর উপর কাজ করে বলে প্রমাণ পাওয়া গেছে। গ্যাস্ট্রিক লাইপেজ বাটার ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে গেল, কারণ স্নেহ যেহেতু আছে, বাটার ফ্যাটে তো স্নেহ আছে, তার মানে কি গ্যাস্ট্রিক লাইপেজ কি করে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে। অর্ধপাচিত এ খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে মানে অর্ধপাচিত মানে মানে প্রায় 8 থেকে 9 ঘন্টা ভাই, 4 থেকে 9 ঘন্টা থাকে এই জায়গায়। তাহলে কি এই সময় কি খাদ্য পচবো না ভাই? তো ভাত রেখে দিলেই তো ভাই সাধারণ ভাবে রেখে দিলেই পানিতে যদি রেখে দিই তাহলে তো বেশি তাড়াতাড়ি পচবো। এই খাদ্যটা 4 থেকে 9 ঘন্টা এটা পানির মধ্যে আসিল, মানে এই ছেলের মধ্যে আসিল, তাহলে কি সেটা কি পচবো না? পচবো অবশ্যই, তার জন্য বলা হয়েছিল অর্ধপাচিত। এই খাদ্য ধীরে ধীরে ক্ষুদ্রান্তে প্রবেশ করে, তার মানে কি ওই যে ডিউডেনামে প্রবেশ করে। অবস্থলে পাইলোরিক প্রান্তে অবস্থিত স্ফিংক্টার বা দরজা পেশিবেড়ি বা ছিদ্রপথে বেষ্টন থাকে, পাকস্থলীকে ডিউডেনামে খাদ্যের প্রবেশ নিয়ন্ত্রণ করে। তার মধ্যে নিয়ন্ত্রণ মানে কি দরজায় তো আমরা বাইরে চুলটা তো ঘর দরজা বন্ধ থাকে, তার মানে কি
সেটাকে আটকায় রাখি আর কি। এখন কথা হলো যে ভাই এই যে শক্তিশালী এই সেল থাকলো যা কি মানে প্রোটিনের এনজাইম থাকলো, এখন আমরা যে বলছিলাম যে ভাই কিছুক্ষণ আগে যে বললাম যে মানুষের শরীর কি প্রোটিন দ্বারা গঠিত, তাহলে প্রোটিনের দ্বারা যদি মানুষের শরীর হয়, তাহলে পাকস্থলী তো প্রোটিন দ্বারা গঠিত, এবং কি প্রোটিনের এনজাইম মানে প্রোটিনের উপরে কাজ করে পেপসিন, এই এনজাইম তো এই জায়গায় আছে। আমার কোশ্চেন কি বুঝতে পারছো ভাই? আমার কোশ্চেন কি বুঝতে পেরেছো নাকি পারোনি? আবার একটু বলো ভাই। আমি যদি বলি বুঝতে পারোনি, পারবা দাঁড়াও আমি বলি। আমি কোশ্চেনটা বলি, কনফিউজ হইও না। একটু ওয়েট করো ভাই, একটা কোশ্চেন এই জায়গায় আছে, কোশ্চেনটা খুঁজে পাচ্ছি না। এই যে এই সেল মানুষের হাড়কেও গলিয়ে ফেলতে পারে, বাট কোশ্চেন ইজ দ্যাট এই সেল পাকস্থলী মাংসল স্থানে থাকে কিভাবে, এবং পাকস্থলী ক্ষয়প্রাপ্ত হয়ে যায় না কেন? মানে কোশ্চেনের অ্যান্সার হলো যে পাকস্থলীর প্রাচীরে বাইকার্বনেট আয়নের একটি স্তর থাকে। বাইকার্বনেট আয়ন মানে কি, সেটা কি একটা স্তর আছে, যেহেতু পাকস্থলী কয়টা, তিনটা স্তর দ্বারা গঠিত। আজকে এই পর্যন্ত পড়বো, যেটা কিন্তু খ নাম্বার কোশ্চেন। এই যে এই জায়গায় সুন্দর করে লেখা আছে, আমি খুঁজতেছিলাম আর কি। পাকস্থলী নিজেই এনজাইম পরিপাক হয়ে যায় না কেন? কারণ কি পাকস্থলী নিজে মানে যেহেতু এনজাইম পরিপাকের পাকস্থলী কি প্রোটিন আমিষ, এনজাইম যেহেতু পরিপাকের আমিষ, যেহেতু এনজাইম যেহেতু এই পাশে আছে, তাহলে এই পাকস্থলীও পরিপাক হয় না কেন? সেটাই কোশ্চেন। কারণ এটা কিন্তু খ নাম্বার কোশ্চেন, এটা এসএসসি বোর্ড কোশ্চেনের খ নাম্বার কোশ্চেন আর কি, মাস্ট বি আসবে যদি ইয়ে আসে। পাকস্থলী সমগ্র অন্তঃগাত্র গ্যাস্ট্রিক মিউকোসা মিউকোসা আবৃত থাকে। এই আবরণ এইচসিএল মিউকাস বিভিন্ন প্রোএনজাইম ও বাইকার্বনেট আয়ন গঠন করে। প্রোএনজাইম মানে কি এটা একটু দেখে নিও। প্রোএনজাইম আমি বলতে পারলাম না। প্রোএনজাইম হয়তো বা মানে এনজাইমের বিপরীতে কাজ করে এরকম কিছু, এবং বাইকার্বনেট আয়ন যেটা কি ক্ষার, আর এইচসিএল কি অ্যাসিড, তাহলে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি লবণ পানি উৎপন্ন করে, মানে প্রশমিত হয়ে যায়। তাহলে পাকস্থলী যেন নিজে নিজে হজম হয়ে না যায়, সেজন্য নিম্নোক্ত 5টি প্রক্রিয়া ঘটতে থাকে দেখা যায়। এক নম্বর কি, পাকস্থলীতে অন্তর্গত থেকে নিঃসৃত পুরো মিউকাস স্তর থেকে কি সেল মানে নির্গত হয়। তাহলে মিউকাস এই সেল আক্রমণকারী ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। মানে মিউকাস স্তর কি করে, এই সেল থেকে মানে এই সেলকে কি করে আটকায় আর কি। এই সেল মানে যাতে ক্ষয় না করতে পারে, সে কি মিউকাস স্তর কি এই মানে সেটাকে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। 2 নম্বর কি, পাকস্থলীর অন্তর্গত থেকে গঠিত বাইকার্বনেট প্রকৃতপক্ষে একটি ক্ষার, এটি এই সেলকে প্রশমিত করে। যেমন ক্ষার আর অ্যাসিড কি বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে, তার মানে প্রশমিত হয়ে যায়। এনজাইম পেপসিন প্রথমে কি পেপসিনোজেন এনজাইম প্রোএনজাইম হিসেবে নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। এই সেল এর সংশ্লেষ হলে এটি কি সক্রিয় পেপসিনে পরিণত হয়। এটা কি করলাম না গেছে, ওই যে আগের মতো পেপসিন প্রথমে কি পেপসিনোজেন নামক প্রোএনজাইমে থাকে। এই সেল খরিত হইলেই তখন কি একমাত্র পেপসিনে পরিণত। এছাড়া আগে মানে খাবার আবার আগে এটা কি প্রোএনজাইম মানে বলে যে সক্রিয় মানে নিষ্ক্রিয় এনজাইম হিসেবে
উপস্থিত থাকে। তাহলে পাকস্থলী অন্তঃস্থ এপিথেলিয়ামের কোষগুলো ঘন সংলগ্ন ও দৃঢ় সংবদ্ধ থাকায় এই সেল কিছুতেই এপিথেলিয়ামের ক্ষতি করতে পারে না। মানে ঘন সংলগ্ন ও দৃঢ় সংবদ্ধ, মানে দৃঢ় থাকে, যার কারণে এই সেল ক্ষতি করতে পারে না। 5 নম্বর কি আছে, পাকস্থলীর অন্তঃপ্রাচীরে বিদ্যমান এপিথেলিয়াল কোষগুলো 3 থেকে 6 দিন বাঁচে। এগুলো সবসময় এগুলা কি সবসময় নতুন কোষ দিয়ে প্রতিস্থাপিত হয়ে পাকস্থলী সুরক্ষা নিয়ন্ত্রণ করে। জবাবের সাপেক্ষ অবস্থায় পাকস্থলী প্রোটিন নির্মিত অন্তঃপ্রাচীর কখনোই নিজের ক্ষতিগ্রস্ত হয় না, তবে হেলিকোব্যাকটেরিয়া পাইলোরাই নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে, যা NS8 মানে নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, ব্যথানাশক ওষুধ, এ ধরনের ওষুধের প্রভাবে পাকস্থলী ক্ষত সৃষ্টি হতে পারে, যা গ্যাস্ট্রিক আলসার নামে বহুল পরিচিত। বুঝছো কথা? মানে যে ব্যথানাশক ওষুধ যেটা আছে, হেলিকোব্যাক্টের পাইলোরিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে যখন এই যে ওষুধটা সাজেস্ট করে ইয়ারা NSAID বা নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা ব্যথানাশক ওষুধ যখন ডাক্তারে সাজেস্ট করে, তখন ওষুধটা আমরা নিশ্চয়ই সেবন করি। তো সেবন করলে পাকস্থলীর ভিতরে গেলে পরে তখন পাকস্থলী ক্ষয় সৃষ্টি করে। ক্ষয় সৃষ্টি করলে তখন গ্যাস্ট্রিক আলসার। বুঝতে পারছো? ক্ষুদ্রান্ত্রিক পরিপাক এরপরের লেকচারে করবো। তো আজকের লেকচারে এই পর্যন্ত। তো এখানে কি এমসিকিউ আমি একটু রিক্যাপ করি আবার। যেহেতু এই জায়গা থেকে শুরু করছিলাম যে ক্ষুদ্রান্ত কয় থেকে কয় মিটার, 6 থেকে 7 মিটার, এবং কি বৃহদান্ত কত 1.5 মিটার। 1.5 মিটার, এটা একটা এমসিকিউ। তারপরে বলছিলাম যে ভিটামিন, খনিজ, লবণ, পানি এরা কি সরাসরি, এদের কোনো কি পরিপাকের প্রয়োজন হয় না। তারপরে এগুলো কি শর্করা 415 থেকে 600 গ্রাম, আমিষ কত গ্রাম। ডিভাইসে হইতেছে কিনা রেকর্ডিং বুঝতে তো পারতেছি না। যাই হোক, এগুলো এমসিকিউ। এখন আমার শব্দ শোনা যাচ্ছে কিনা আমি শিওর না, তবে এটা এমসিকিউ। এগুলা পর্যন্ত পড়ছি। মুখ ব্যবহার, তারপরে এইটি, তারপরে 2000 থেকে 10,000, অগ্রপ্রান্তে মিষ্টতা, এটা পড়ছি। তারপরে পেশন, অগ্রপেশন, তারপরে পেশন, নিষ্পেশন, তারপরে কি কোমল তালু, মানে জিহ্বার পেছনের অংশে কি কোমল তালু থাকে। তারপরে এপিগ্লটিস কি শ্বাসনালীর, তারপরে কি শর্করার উপরে কি টায়ালিন কাজ করে কি মল্টোজে পরিণত, এবং মল্টোজের উপরে কাজ করে কি গ্লুকোজে পরিণত হয়। দন্ত সংকেত আইসিপিএম পড়ছি। এই যে আইসিপিএম, তারপরে কয়টা 20টা দাঁত হয় 5 থেকে 6 বছর। তারপর কি প্রাপ্তবয়স্ক 32টা দাঁত থাকে। এটা কত মেডিকেল এডমিশন 16, 17, 17, 18, 18, 19 একবারে আসছে। তারপরে কি এই পাকস্থলীর বিভিন্ন স্ট্রাকচার পড়ছি। তারপরে যান্ত্রিক পরিপাক কিভাবে ঘটে, প্রায় যান্ত্রিক পরিবারে অন্য পাকস্থলীতে কত থাকে, 4 থেকে 9 ঘন্টা থাকে, এবং 15 থেকে 30 মিনিটের মধ্যে পাকস্থলী খালি হয়ে যায়। তার মানে তরল খাদ্য 15 থেকে 30 মিনিট থাকে, এবং কি কঠিন বা শক্ত খাদ্যকে 8 থেকে 9 ঘন্টা থাকে। তারপরে গ্যাস্ট্রিক গ্রন্থি সম্বন্ধ,
সমৃদ্ধ, পাকস্থলী কি গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ এবং কি পেশিবহুল, সেটা পড়ছি। তারপর পাকস্থলীতে 99.5% পানি থাকে, কিন্তু জিহ্বার লালা গ্রন্থি থাকে কত 95.5% থেকে 99.5% পর্যন্ত। এবং এই গ্যাস্ট্রিক পাকস্থলীতে কি গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস নিয়ন্ত্রণ করে। তারপর কি অম্লীয় মাধ্যমে স্নেহ বিশ্লেষণকারী এনজাইম ইমিউনোগ্যাস্ট্রিক লাইপেজ নামক দুর্বল এনজাইম থাকে, স্নেহ জাতীয় এনজাইম থাকে। সো তাহলে পাকস্থলী কি জন্য নিজে নিজে ক্ষয় হয় না, সেটার কিছু কারণ এই জায়গায় দেওয়া আছে। এবং লাস্টে একটা এমসিকিউ পড়লাম, সেটা কি হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরাই ব্যাকটেরিয়া সংক্রমণে NSAID বা নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ব্যথানাশক ওষুধ ধরনের খাদ্য প্রভাবে পাকস্থলী কি ক্ষত সৃষ্টি হতে পারে, যা কি গ্যাস্ট্রিক আলসার নামে পরিচিত। সো আশা করি সকলে এই পর্যন্ত বুঝতে পারছো। কোনো জায়গায় যদি একটু না বুঝে থাকে এবং কি আমার কোনো ইনফরমেশন যদি ভুল হয়ে থাকে বা বুঝতে অসুবিধা থাকে বা আমি কোনো কথায় যদি ভুল তথ্য দিয়ে থাকি, তো আমাকে অবশ্যই জানাবা যে ভাই এই জায়গায় ভুল করছেন। তারপরে আমরা কালকে মানে লেকচার 3-তে আমরা পড়ব কি ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক, তারপরে আরো অনেক কিছুই আছে, যকৃৎ আছে, তারপরে কি যকৃৎই হলো মেইন আর কি। যকৃৎতে পড়লে এই অধ্যায় প্রায় শেষ আর কি। তারপরে হলো তোমার যকৃতের পরে আছে কি খাদ্য শোষণ, হ্যানত্যান আছে, তারপর অগ্নাশয় আছে, একটু আলোচনা আছে, তারপর খাদ্যের পরিশোষণ, তারপরে কি খাদ্য কিভাবে এই যে ব্রেনের পাকস্থলী, তারপরে এটা দেখা হয়েছে কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন, তারপরে বিভিন্ন এই যে কোলেসিস্টোকাইনিন এই সিক্রেটিন এগুলো এনজাইম আছে, সেগুলা কি হরমোন আছে কোলেসিস্টোকাইনিন সিক্রেটিন, এগুলা কি কাজ করে না করে এগুলো আছে। তারপরে খাদ্যের পরিপাকের শোষণ অ্যাবজর্পশন, একবারে সব কিছু দেখানো হয়েছে এই জায়গায় একসাথে। তারপরে কি তারপরে হলো এই যে স্থূলতা বা ওবেসিটি আছে, তারপরে অধ্যায় শেষ। বিভিন্ন রোগ আছে কিছু, তারপরে এটা আবার নতুন বই আসছে আর কি, এটা মনে হয় কত সালের বই, এটা আর একটা বই আর কি। মানে একদম ফ্রেশ বই আর কি, দাগ দুগ নাই আর কি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ দেখার জন্য, এবং অপেক্ষা করো নেক্সট লেকচারের জন্য। নেক্সট লেকচার আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সো আমি লাইভটি অফ করে দিচ্ছি। আমার লাস্টের কথাগুলো শোনা যাচ্ছে কিনা আই ডোন্ট নো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।